হঠাৎ করে তাদের একটাই কথা যে আপনারা যেহেতু পেইড ব্যাচ আনতেছেন তাহলে হয়তোবা আপনারা আর ফ্রি ক্লাস দিবেন। ইভেন আমি এটা জানি যে আমরা যদি এখন পেইড ব্যাচ ছাড়ি আর একই সাথে যদি ফ্রি ভিডিও ছাড়ি তাহলে ফ্রি ভিডিওর জন্য আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট কমে যাবে। এডটেক হিসেবে, এডুকেশনাল প্ল্যাটফর্ম হিসেবে স্কুল ম্যাথমেটিক্স কি প্রফিটেবল কিনা? এই মুহূর্তে স্কুল ম্যাথমেটিক্স একটা গ্রেট লসের মধ্যে আছে, মারাত্মক লেভেলের একটা লসের মধ্যে আছে। এটা স্টুডেন্টরা হয়তো বুঝবে না, ওরা দেখে যে ভাইয়ারা তো খুব সুন্দর মতো ক্লাস নিচ্ছে, বাট কি লেভেলের লস বা প্রেশারের মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি সেটা রাত হলে আমি বুঝি। আমি এখানে একটু অ্যাড করি, 27-এর ব্যাচ চালু করতে পারতাম, প্রিমিয়াম ব্যাচ এক্সএসসি 27 চালু এখনই করে ফেলতে পারতাম শুরু থেকে। যদি শুরু করতাম তাহলে ওদের ফ্রি ক্লাস দিতে পারতাম না, তাই না? তোমাদের ফ্রি ক্লাস যেন যায়, আমরা একটা পেইড ব্যাচ বন্ধ করে রাখছি। এটা ওরা বুঝবে না, এখন বলতে পারে না ভাই আপনারা এমনি করেন নাই। বাট এই মুহূর্তে তোমরা দেখো, আমি যদি আবার আমি তোমাদের ইউটিউবে ফ্রি ক্লাস দিই, আমি তোমাদের ইউটিউবে পেইড ব্যাচ দিই, আমি যদি আরেকটা জায়গায় পেইড ব্যাচ দিতে যাই, আমি যদি এখানে ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স দিই, আমি তো ফ্রি ক্লাস দিতে পারবো না। এটা কিন্তু দেখো, আমি একটু আগে বলছি যে স্কুল ম্যাথমেটিক্স একটা গ্রেট লসের মধ্যে আছে। ইভেন আমি জানি যে কিভাবে এই লসটা রিকভার করতে হবে, বাট আমি জানি এই লসটা এই মুহূর্তে রিকভার করতে যে যারা আমাদের প্রতি এক্সপেকটেশন রাখছে ওরা ওই এক্সপেকটেশনটা মানে ওদের একটা আশাহত ব্যাপার হবে। আমি চাই না এটা ঘটুক। ওই আশাহত থেকে ফাইনান্সিয়াল লস, আমি ওইটাকে বেশি ফাইনান্সিয়াল লস থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে স্কুল ম্যাথমেটিক্স এর প্রথম পডকাস্টে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি আছি সাজ্জাদ হোসেন, তোমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি ইনস্ট্রাক্টর, এবং আমার সাথে আজকে এপিসোডের প্রধান অতিথি আমি ইসরাফিল সরদার অভিক, স্কুল ম্যাথমেটিক্স এর ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্টের ইনস্ট্রাক্টর। সো আজকের এই পডকাস্টে মেইনলি আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনার মেইন টপিকটা হচ্ছে আমাদের চ্যানেল স্কুল ম্যাথমেটিক্স এর পারপাসটা কি, হ্যাঁ আমাদের গোলটা কি, আমরা আসলে কি চাচ্ছি। এই যে দিনের পর দিন যে আমরা ক্লাস আপলোড করতেছি, হ্যাঁ প্রতিদিন তোমরা দেখতেছো একটা বা দুইটা ক্লাস বা মোটিভেশন বা গাইডলাইন যাচ্ছে, এগুলো দিয়ে আসলে আমরা কি করতে চাচ্ছি, এইগুলোই মেইনলি আমরা আজকে একটু ডিসকাস করার চেষ্টা করব। সো তোমাদের অভিক ভাই এখন আমাদের এই পারপাসটা, আমাদের উদ্দেশ্যটা একটু শর্টে বলবে। অভিক? আচ্ছা, তো আমি যদি শুরু থেকে বলি যে তোমরা আমাদের প্ল্যাটফর্ম বলো বা চ্যানেলের নাম বলো না কেন, এটার নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। তো তোমরা হয়তোবা শুরুতে অনেকেই ভাবতে পারো চ্যানেলটাতে হয়তোবা শুধু ম্যাথ করানো হয়ে থাকে। তো যারা রেগুলারলি ফলো করো তারা তো জানো যে ম্যাথের সাথে সাথে আমরা কিন্তু অন্যান্য বিষয়গুলো এখানে পড়িয়ে থাকি। এখন কথা হচ্ছে নামটা কেন এরকম, বা আমরা কেন ভিডিও দেওয়া শুরু করেছিলাম। তো এটা স্টার্টিংটা হবে হচ্ছে তোমাদের 2024 সালে সরকার থেকে একটা নতুন কারিকুলাম দেওয়া হয়েছিল। তো যারা ক্লাস 9-এ ছিল 2024 সালে, তো তাদের নতুন কারিকুলামের সমস্যাগুলো সমাধান করার জন্যই আমরা আমাদের চ্যানেল থেকে উদ্যোগ নেই। আবার আমাদের পক্ষ থেকে একটা বইও বের করা হয়েছিল, সহায়ক বই ম্যাথমেটিক্সের, যেটার নাম ছিল স্কুল ম্যাথমেটিক্স। তো ওই বইয়ের থেকে আমাদের চ্যানেলের নাম করা হয় স্কুল ম্যাথমেটিক্স। আমরা 2024-এ একদম শুরু থেকে যারা ওই বছর 9-এ ছিল তাদের ম্যাথে যেন সমস্যা না হয়, রেগুলারলি ম্যাথের ভিডিও দিয়ে আসতাম। একটা সময় স্টুডেন্টরা হচ্ছে ম্যাথ কমপ্লিট করার পরে হচ্ছে আমাদের কাছে আবার বলা যে ভাইয়া বিজ্ঞানের ভিডিও চাই। তখন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আলাদা ছিল না, বিজ্ঞান নামে একটা বিষয় ছিল। তো সেই বিজ্ঞানের ভিডিও দিতে দিতে আমরা আস্তে আস্তে স্টুডেন্টদেরকে একটু স্যাটিসফাই করতে পারি। সেই স্যাটিসফাই করার মাধ্যমে আমরা আমাদের চ্যানেলের পথ চলাটা অফিসিয়ালি শুরু করে দিই যে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ওদের যেটা প্রয়োজন সেটাই ওদেরকে দিব। সেখান থেকে আমাদের এই চ্যানেলের পথ চলা। ইভেন 2024-এ নতুন কারিকুলামে যেন সমস্যা না হয়, সেই সমস্যার সমাধানের মাধ্যমে এই চ্যানেল কাজ করা যে শুরু করেছিল, এখন পর্যন্ত আবার পুরনো কারিকুলাম ব্যাক আসার পরে এই 26 ব্যাচ 27 ব্যাচ কিভাবে এগুলো হ্যান্ডেল করবে, সেই জিনিসগুলো যেন ওরা হ্যান্ডেল করার ক্ষেত্রে সহযোগিতা পায়, এই উদ্দেশ্যেই আমাদের চ্যানেলের এখন পর্যন্ত পথ চলা। সো আমরা অভিজ্ঞের কথাগুলো শুনলাম। সো আজকের পডকাস্টে আমরা হচ্ছে কোনো আজগুবি কথা বলবো না, আমরা একদম রেলিভেন্ট রাখার চেষ্টা করব। তোমরা বিভিন্ন সময় আমাদের চ্যানেলে বা আমাদের ইনবক্সে, আমাদের পেজে, আমাদের গ্রুপে বিভিন্ন রকম প্রশ্ন করছো। সো যেই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ের জন্য, যেগুলো হচ্ছে বেশি সামঞ্জস্যপূর্ণ, সেগুলো নিয়ে মিলে আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে পডকাস্টটা শেষ করব। সো আমি হচ্ছে একটা একটা করে প্রশ্ন তোমাদের অভিক ভাইয়ের কাছে করব, তারপর হচ্ছে অভিক ভাই তোমাদের গাইডলাইন বা পরামর্শ বা এটা নিয়ে কিছু বলার চেষ্টা করবে। প্রশ্নের অ্যানসার আমাকে দিতে হবে? হ্যাঁ দাও, সমস্যা নাই, প্রধান অতিথি। আচ্ছা, সো অভিক তোমার কাছে আমার প্রশ্ন, যেটা আমি কিন্তু কারো নাম উল্লেখ করব না, আমি বিভিন্ন সময় আমি কমেন্ট বা পোস্টগুলোকে কম্পাইল করছি, কারো নাম আমি উল্লেখ করতে চাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে সেই কথাগুলোকে একটু গুছায় বলার চেষ্টা করবো। সো অভিকের কাছে আমার প্রথম প্রশ্ন যে অভিক, এসএম কেন ফ্রি ক্লাস দিচ্ছে?
বাকিদের মতো শুধু পেইড কোর্স রাখলে কি আপনাদের লাভ হতো না? অর্থাৎ আমি যদি একটু তোমাকে সামারাইজ করতে চাই, যেটা হচ্ছে আমি নিজেও দেখছি যখন হচ্ছে আমি আমার ক্লাসের কন্টেন্ট গুলা গুছাই, হ্যাঁ, ক্লাস ম্যাটেরিয়াল যখন বানাই, আমি হচ্ছে টেক্সট বইয়ের ছাড়াও বিভিন্ন সোর্স হচ্ছে অ্যাপ্লাই করার চেষ্টা করি, বিভিন্ন সোর্স থেকে আমি ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি। তো তার জন্য আমি কি করছিলাম, বিভিন্ন জায়গার বিভিন্ন চ্যানেলের ভিডিও আমি দেখার চেষ্টা করি যে কোন জায়গা থেকে কোন টপিকটা ভালো পড়াইছে, এখান থেকে আমি কি নিতে পারি। সো আমি যেটা দেখলাম যে রিসেন্টলি যেটা কি হচ্ছে, তারা আগে যদি রেগুলার ক্লাস দিয়ে থাকে, বর্তমানে সেই রেগুলার ক্লাসের পরিমাণটা কমে যাচ্ছে। তারা হইতে পারে কি, হইতে পারে এরকম প্রতি চ্যাপ্টারে একটা করে লেকচার দিচ্ছে, তারপর লেকচার দিচ্ছে না, তাই না? সো আমার মনে হয় স্টুডেন্টরা সেই কথাটা বলতে চাচ্ছে যে সবাই তো এই কাজটাই করতেছে, সাথে হচ্ছে তারা কি করতেছে, ইউটিউবটাকে মেইনলি মার্কেটিং এর কাজে ইউজ করতেছে। বাট আমরা কি সেই কাজটা করতেছি কিনা, বা এর সাথে কি আমরা ফ্রি ক্লাসটা কি রেগুলার দিচ্ছি কিনা, সেটাই হচ্ছে এই প্রশ্নের জানতে চাওয়ার বিষয়। তো তোমার এই বিষয়ে কি বলার আছে? আচ্ছা, তো যারা এসএম মানে জানো না তাদেরকে একটু জানাই দিই। এসএম মানে হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। তো আমাদের স্কুল ম্যাথমেটিক্স এর আমরা 2024 থেকে যে পথ চলা শুরু করে এখন পর্যন্ত 2025 এর এখন জুন মাস চলে। তো 2025 এর জানুয়ারি থেকে আমরা ক্লাস 10 এর একটা প্রিমিয়াম ব্যাচ লঞ্চ করি, তো যেটা হচ্ছে পেইড ব্যাচ। তো ওই পেইড ব্যাচটা যখন লঞ্চ করি তখনই আমি এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হই স্টুডেন্টদের কাছ থেকে। ওরা হচ্ছে আমাদের ইউটিউবে কমেন্ট করতো, বা আমার সাথে হোয়াটসঅ্যাপ বলো বা ফেসবুক বলো বিভিন্নভাবে আমার সাথে কন্ট্যাক্ট করে তাদের একটাই কথা যে আপনারা যেহেতু পেইড ব্যাচ আনতেছেন তাহলে হয়তোবা আপনারা আর ফ্রি ক্লাস দিবেন না। তো তখন আমি ওদেরকে বলতাম যে না, আমাদের চ্যানেল থেকে ফ্রি ক্লাস বা রেগুলার ক্লাস যেটা আমরা বলি, যেটা আগেও দেওয়া হতো সামনেও দেওয়া হবে। তো তখন আরেকটা কঠিন প্রশ্ন আমাকে করা হতো যে আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে আপনারা ফ্রি ক্লাস দিবেন, তাহলে পেইড ব্যাচে আমি কেন ভর্তি হব? তো তখন টু বি অনেস্ট আমার কাছে কোনো যৌক্তিক রিজন থাকতো না ওদের সামনে উপস্থাপন করার। ইভেন আমি এটা জানি যে আমরা যদি এখন পেইড ব্যাচ ছাড়ি আর একই সাথে যদি ফ্রি ভিডিও ছাড়ি, তাহলে ফ্রি ভিডিওর জন্য আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট কমে যাবে, এটা আমি জানি। এখন এটা জানা সত্ত্বেও তখন আমি এর রিস্কটা নেই। আচ্ছা ঠিক আছে, আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট কম আসুক, সমস্যা নাই, বাট আমাদের চ্যানেল থেকে যে রেগুলার ভিডিওগুলো যাওয়ার কথা ছিল বা যেই উদ্দেশ্যে আমাদের চ্যানেলের পথ চলা, সেটা আমরা কন্টিনিউ করব। কারণ সবার পক্ষে সম্ভব হয় না কোনো কিছু অ্যাফোর্ড করা অনলাইনে। আবার অনলাইনে এখনো অনেকে ট্রাস্ট করতে ভয় পায়। আবার অনেক প্রত্যন্ত অঞ্চলে আছে যাদের কাছে মনে করো যে 500 টাকা 1000 টাকা এখনো অনেক বড় একটা বিষয়। তো ফ্রি এডুকেশন, আমি নিজেও ফ্রি এডুকেশন থেকে অনেক কিছু শিখে আসছি, যেমন 18 সাল 19 সাল ওইখানে আমি ফ্রি রিসোর্স থেকে অনেক কিছু শিখে আসছি। তো আমার এটা সবসময় ইচ্ছা যে ফ্রি এডুকেশন আমাদের চ্যানেল থেকে এটা থাকবেই। স্কুল ম্যাথমেটিক্স এখন হয়তো বা ছোট আছে, এটা সামনে আরো বড় হলে এখান থেকে ফ্রি এডুকেশনের সাপোর্টটা আমাদের থাকবে। ইভেন এই ফ্রি ক্লাসের কারণে আমরা যে পেইড ব্যাচ স্টুডেন্ট কম পাবো এটা জানা সত্ত্বেও এখনো আমাদের পেইড ব্যাচে আমরা ওইভাবেই কন্টিনিউ করে যাচ্ছি। ইভেন সামনে আমরা এটা কন্টিনিউ করব, সমস্যা নাই এটা। আচ্ছা, সো আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন আমরা ফ্রি এবং পেইড একসাথে চালাচ্ছি। আমাদের কখনোই এটা ইন্টেনশন না যে পেইড কোর্স আছে বলে আমরা ফ্রি কোর্সে ক্লাস দিব না। হ্যাঁ, তোমরা হয়তো কমেন্ট অনেক সময় বলো যে ভাই ক্লাস দেন। বাট তোমাকে এই বিষয়টা বুঝতে হবে, আমাদের ক্লাসের কিন্তু একটা নির্দিষ্ট সিকোয়েন্স থাকে, তাই না? যেমন দেখা যাচ্ছে কি তোমাদের অভিজ্ঞ ভাই তোমাদের 3টা সাবজেক্ট পড়াচ্ছে, আমি তোমাদের 2টা সাবজেক্ট পড়াচ্ছি, তাই না? সো যখন আমরা একটা সাবজেক্টে একটা চ্যাপ্টার শুরু করি তখন কিন্তু আমাদের ওই চ্যাপ্টারটা কন্টিনিউ করতে হয়, তাই না? আমরা চাইলে অন্য সাবজেক্টের চ্যাপ্টার এত তাড়াতাড়ি শুরু করতে পারি না, তাই না? সো আমাদের কিন্তু বিষয়টার প্রতি একটু যত্নশীল, একটু সহনশীল হইতে হবে। ওকে, তো আসলে তোমরা বিষয়টা ধরতে পারছো যে কেন আমরা ফ্রি এর পাশাপাশি পেইড দিচ্ছি এবং পেইডের পাশাপাশি ফ্রিটাও কিন্তু চলতেছে। ওকে, ইনশাআল্লাহ আমরা ফ্রি ক্লাস দেওয়া কখনোই বন্ধ করবো না, আমাদের চ্যানেল যেই পর্যায়ে যাক না কেন। সো এখন আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী প্রশ্নে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে ফ্রি ক্লাসের উদ্দেশ্য কি? সো সে হচ্ছে আবার এখানে কিছু অ্যাড করছে যে এসএসসি 26 ব্যাচের শর্ট সিলেবাস পূর্ণ করা নাকি পুরো বই শেষ করা, আমরা দুইটার মধ্যে কোনটাকে মিলিয়ে টার্গেট করছি। সো অভিক, তোমার কাছে আমি জানতে চাচ্ছি। আচ্ছা, তো শুধুমাত্র কিন্তু এসএসসি 26 নিয়ে কিন্তু আমাদের কাজ হচ্ছে না। আমরা কিন্তু এসএসসি 27 বা তার পরবর্তী ব্যাচকে টার্গেট রেখেও কাজ করে যাচ্ছি, বাট প্রায়োরিটি দেওয়া হচ্ছিল কিন্তু এসএসসি 26 ব্যাচকে। যে ওদের যেহেতু একদম হুট করে 1 বছরের মধ্যে একটা কারিকুলাম চেঞ্জ করে আবার নতুন কারিকুলাম দেওয়া হচ্ছে, তো ওদেরকে প্রায়োরিটি দিয়ে আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিও দেওয়া হয়ে গেছে। আমি যদি একটু ফিজিক্সের কথা বলি, ফিজিক্সের এসএসসি 26 এর শর্ট সিলেবাসের সবগুলো অধ্যায় আমাদের চ্যানেল থেকে টাচ করা হয়ে গেছে। এখন আমি বর্তমানে কাজ ক্ষমতা শক্তি পড়াচ্ছি, তো এটার মাধ্যমে ওদের ফিজিক্স আর কোনো চ্যাপ্টার কিন্তু বাকি থাকবে না।
তো আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে এরপর এসএসসি 27 ব্যাচরা যেন উপকৃত হতে পারে, বা পরবর্তীতে এখন যারা ক্লাস 8 আছে ওরা যখন 9 উঠবে, এসএসসি 28 হয়ে যাবে, ওরাও যেন এই সাপোর্টটা পায় আমাদের চ্যানেল থেকে। সেইখান থেকে, সেই জায়গাটা থেকে বা সেই মনোভাব থেকে আমরা এই চ্যানেলে কাজগুলো করে যাচ্ছি। এই প্রশ্নটা হচ্ছে এসএসসি 27 ব্যাচের একজন স্টুডেন্ট করছিল, মানে প্রশ্নের সাথে বলে দিছিল আমি এসএসসি 27 ব্যাচ। সো যখন করছিল এটা হচ্ছে মোটামুটি আমি ডেট যদি ঠিকভাবে মনে করি যে ফেব্রুয়ারি মিড দিকে, তাই না? তখন আমরা ফুললি হচ্ছে এসএসসি 26 নিয়ে হচ্ছে পোস্ট করতাম, ক্লাস দিতাম। তখন 27 ব্যাচের একজন আমাকে আর কি এরকম ভাবে বলছিল। সো বিষয়টা কি যে যেহেতু এসএসসি 26 ওরা কিন্তু ক্লাস 9 এ এই বইটা পড়ে নাই, তাই না? বা তোমরা এসএসসি 27 যারা আছো তোমরা কিন্তু ক্লাস 9 থেকে এই বইটা পড়তেছো। সো এসএসসি 27 এর জন্য আমি মনে করি কি প্রেসারটা একটু কম, হ্যাঁ, তোমরা কিন্তু বেশি সাপোর্ট পাবা। বাট এসএসসি 26 এর জন্য কিন্তু প্রেসারটা বেশি, রাইট? কারণ তোমরা কিন্তু সামনের বছরটা বোর্ড পরীক্ষায় বসবা, একটু পাজল লাগতে পারে তোমাদের কাছে, তোমরা এক বছর একটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে গেছো। এই জন্য আমরা চিন্তা করতেছি যে না, এসএসসি 26 যাতে কোনোভাবে বঞ্চিত না হয়, তাই না? ইভেন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কি, এসএসসি 26 দের কিন্তু অনেক অপরচুনিটি থাকে যে ওরা কোনো একটা চ্যাপ্টার না বুঝলে অন্য কোনো প্ল্যাটফর্ম বা অন্য কোনো চ্যানেলের ভিডিও দেখতে পারে। বাট আমাদের চ্যানেলে দেখতে পারবে যে এসএসসি 26 এর স্টুডেন্টরা ওরা কিন্তু আমাদের ক্লাস করার জন্য বসে থাকে, যে ওরা ওয়েট করে যে না স্কুল ম্যাথমেটিক্স এর ক্লাসটা ওরা করবে, কারণ অন্য কোনো চ্যানেলে কিন্তু যায় না। আমরা কিন্তু এটা জানি যে আমাদের জন্য ওরা বসে আছে, তো ওইটাকে টার্গেট রেখেও আমরা কিন্তু ওদের জন্য যতটা সম্ভব বা যত দ্রুত সম্ভব আমরা ওদের জন্য প্লেলিস্টগুলো কিন্তু কমপ্লিট করে দিচ্ছি। বাট এই প্লেলিস্টগুলো এমনভাবে কমপ্লিট করে দিচ্ছি যে একদম বেসিক থেকে শুরু করে পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যেন এসএসসি 26 বলো, তার পরবর্তী ব্যাচ বলো, আগামী 3-4 ব্যাচে যদি সিলেবাস চেঞ্জ না হয় তাহলে ওরা সবাই এখান থেকে উপকৃত হবে। আচ্ছা, সো ইনশাআল্লাহ তোমরা যেই ব্যাচে থাকো না কেন, 26, 27, 28 তোমাদের কিন্তু কোনো টেনশন করতে হবে না, বুঝছো? তোমাদের বই এটা থাকুক বা না থাকুক ওইগুলো চিন্তা আমাদের। তোমার কাজ হচ্ছে মেইনলি ক্লাস করে করে এবং আমাদের লেকচারগুলো করে করে তোমার সিলেবাসটা শেষ করা। এবং এটা অবশ্যই অভিক তুমি সহমত হবা আমার সাথে, এটা অবশ্যই আমাদের জন্য একটা প্রাপ্তি যে একটা স্টুডেন্ট তার কাছে কিন্তু অনেক অপশন থাকে যে এই চ্যাপ্টারের ক্লাসটা আমি অন্য জায়গা থেকে করে নিব, বাট তারা যে আমাদের জন্য ওয়েট করতেছে এটা অবশ্যই আমাদের প্রাপ্তি, তাই নয় কি? ইভেন আমি যদি বলি এখন রিসেন্টলি কিন্তু কোরবানি ঈদ চলে গেল। কোরবানি ঈদে কিন্তু আমি মানে যদি আমার কথাটাই বলি, আমি কিন্তু কোরবানি ঈদের আগেও স্টুডিওতে আসছি, দেন ভিডিও রেকর্ড করে ভিডিও পাবলিশ করলাম ইউটিউবে। আমি কোরবানি ঈদের দিনও আসছি, কোরবানি ঈদের পরের দিনও আসি, ইভেন তারপর দিনও আসি। আজকে তখন ঈদের 4র্থ দিন, আজকেও স্টুডিওতে আছি। তো আমি কিন্তু পার্সোনালি ঈদের কোনো ভ্যাকেশন নেই নাই, জাস্ট বিকজ ওরা কেউ বলতেছে ওদের 24 জুনের আগে হচ্ছে ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি শেষ করতে হবে। ওইটাকে টার্গেট রেখে কিন্তু আমি কোনো ভ্যাকেশন ছাড়া রেগুলারলি এখানে আসছি। জাস্ট এটা আমি জানি যে ওরা ওয়েট করতেছে, আমি যদি এখানে একটু ডিলে করি এটা অবশ্যই আমার কাছে খারাপ লাগবে। আবার ওরা অনেকে ভাবতে পারে হয়তো বা পেইড ব্যাচে আমি এগুলো দিচ্ছি, ওদেরকে দিচ্ছি না। আমি কিন্তু আবার বলি, আমি কিন্তু জানি আমরা যে রেগুলার ফ্রি ভিডিওগুলো দিই এটার কারণে কিন্তু আমি অনেক স্টুডেন্ট পাই নাই আমার পেইড ব্যাচে। তোমরা অনেকেই কিন্তু এটা জানো যে ভাইয়ারা তো ফ্রি ভিডিও দেয়, আমি কেন পেইড ব্যাচে ভর্তি হব, এটা কিন্তু আমরাও জানি। বাট ওই যে তোমাদেরকে আমরা সাপোর্ট দিব, এই সাপোর্টের কারণে হচ্ছে আমরা রেগুলারলি পেইড ব্যাচের সাথে সাথে ফ্রি ভিডিওগুলো মেনটেন করে যাচ্ছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি। সো এটা আমি আশা করব অভিক তোমাদের একটু সুন্দর করে এক্সপ্লেন করে দিবে। প্রশ্নটা হচ্ছে ফ্রি ক্লাস এবং পেইড কোর্সের ক্লাসের মধ্যে পার্থক্য কি? ফ্রি ক্লাস যদি আমরা প্রোভাইড করতেই থাকি তাহলে একজন কেন টাকা দিয়ে আমাদের কোর্স কিনবে? এটা হ্যাঁ, এই প্রশ্নটা আমি একদম বছরের শুরু থেকে পাচ্ছি। তো ওই টাইমে আমি যতই বুঝাই ওরা ওই টাইমে ওটা বুঝতো না। তো এখন ফার্স্ট অফ অল আমি এটা একটু আলোচনা করি যে পেইড কোর্স কেন আনা হচ্ছে। এটা এই কোশ্চেনটার আগে এটা আগে আসতে হবে যে কেন পেইড ব্যাচ ছাড়া হচ্ছে। তো তোমাদেরকে একটু বাস্তবতার সাথে আমি একটু পরিচয় করাই দিই, বা আই হোপ ওদের এই বয়সটা হয়েছে এই জিনিসগুলো একটু বুঝবে। ফার্স্ট অফ অল হচ্ছে দেখো, তোমাদের যে ক্লাসটা নেওয়া হয় যে সেটআপটাতে, তোমরা যদি কেউ অনলাইনে ঘাটাঘাটি করো এই সেটআপ সম্পর্কে একটু হলেও আইডিয়াটা পেয়ে যাবে। যেমন এখানে আমরা ক্লাস নিচ্ছি হচ্ছে স্মার্ট বোর্ডে। তো তুমি যদি বাংলাদেশের যে কোম্পানিগুলো স্মার্ট বোর্ড সেল করে তাদের স্মার্ট বোর্ডের প্রাইস রেঞ্জ দেখো, তাহলে দেখতে পারবা যে এটাতে হচ্ছে মিনিমাম 3 থেকে 5 লাখ টাকা খরচ যায় শুধু স্মার্ট বোর্ডে। এরপরে এখানে লাইটিং এর অনেক বড় একটা ব্যাপার থাকে, ক্যামেরার বড় একটা ব্যাপার থাকে। আচ্ছা, এরপর যে রুমে ক্লাসটা নেওয়া হয় ওই রুমটাতে কিন্তু অবশ্যই এসি থাকতে হয় স্মার্ট বোর্ডের ক্লাসটা, কারণ গরমের সময় ফ্যানের আওয়াজে ক্লাস নেওয়া যায় না। এটা জাস্ট এই একটা রুমের আমি ডেসক্রিপশনটা দিচ্ছি। এখন কথা হচ্ছে কেন এই ডেসক্রিপশন আপনি কেন দিচ্ছেন? এই ডেসক্রিপশনটা দিচ্ছি, এটা একটা ইনিশিয়ালি যে খরচের বিষয়টা সেটা আমি একটু সামনে আনলাম। এভাবে আনাটা ঠিক না, তো আমি একটু সামনে আনলাম।
এখন স্টুডেন্টরা যখন আমাকে বলে যে ভাইয়া, যখন 2024-এ ছিলাম, যে ভাইয়া আমরা হচ্ছে ম্যাথ ক্লাস পাইলাম ভালো কথা, এখন আমাদেরকে বিজ্ঞান ক্লাসগুলো দেন। আমি কিন্তু শুরুতে বিজ্ঞান নেওয়া শুরু করলাম, বাট একটা সময় যে কেমিস্ট্রি বায়োলজি তো আমার উইকনেস, আমি তো সব পড়াতে পারবো না। একটা সময় যে আমি সাজ্জাদকে পাইলাম, সাজ্জাদকে যখন আমি নিয়ে আসলাম, তো ও কিন্তু একদম মানে শুরু থেকে ডেডিকেশনের সাথে আমাদের চ্যানেলে ক্লাসগুলো দেওয়া শুরু করলো। এখন ওদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই, দেখো এরকম ডেডিকেশনের সাথে ক্লাস কারা দিবে? প্রত্যেকেই কিন্তু একটা পারিশ্রমিক ডিজার্ভ করে, তাই না? আমরা যখন বাইরে অন্যান্য টিচারদেরকে নিয়ে আসবো, তাদেরকে অবশ্যই আমাদেরকে একটা পারিশ্রমিক দিতে হবে। এখন এই পারিশ্রমিক আমরা কোথা থেকে দিব? আর ক্লাস তো ওরাই চায়, তাই না? এখন দেখো আমি কিন্তু আমাদের চ্যানেলে অন্য সাবজেক্ট কিন্তু হ্যান্ড ওভার করি নাই। আমার সাবজেক্টগুলো যেমন ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, তিনটাই কিন্তু আমি কন্টিনিউ করে যাচ্ছি, বাট এরকম ভাবে কিন্তু বেশি দিন চলা যায় না। ওরা যখন ইন্টারমিডিয়েট উঠবে, ওরা কিন্তু ইন্টারমিডিয়েটের ক্লাসে যাবে। ইভেন আমরা কিন্তু ইন্টারমিডিয়েটটাই পড়াই বেশি, আমরা সামনে আলোচনা করব অবশ্যই। তখন কিন্তু আমরা এটা কন্টিনিউ করতে পারবো না, আমাদের অন্য টিচারের হেল্প নিতে হবে। অবশ্যই ভালো টিচার আনতে হলে তাকে ভালো হ্যান্ডসাম স্যালারি আমাকে দিতে হবে। তো টিচারের একটা খরচ আছে। আবার ওরাই কিন্তু চায় টেকনোলজি অনেক ভালো হোক আমাদের কাছ থেকে, যেমন ওয়েবসাইট, অ্যাপস, যাই বলো না কেন, একটা এডুকেশনাল ওয়েবসাইট বানাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খরচ হয়। এরপরে হচ্ছে আমাদের এগুলা মেইনটেনেন্সের কাজ করতে হয়। এরপরে হচ্ছে তোমাদের কন্টেন্ট তোমরা যেগুলা নোট বলো, যাই বলো, এগুলা রেডি করার একটা, যেই করুক, আমরা করি বা অন্য কাউকে দিয়ে করাই, তাকেও একটা পারিশ্রমিক দিতে হয়, তাই না? তোমরা আমাদের চ্যানেলে যদি দেখো, বিভিন্ন রকমের ডিজাইন দেখতে পাবে, ডিজাইনেরও একটা কস্টিং থাকে। তো এখানে কিন্তু একটা হিউজ লেভেলের কস্টিং থেকেই যায়। এই কস্টিং থেকে যাওয়ার কারণে ইভেন আমরাও যে ক্লাস নেই, আমরা কিন্তু নিজেদের পারিশ্রমিক বাদ দিয়ে চিন্তা ভাবনা করে ক্লাস নেই, বাট অন্যান্য টিচার কিন্তু আমরা এভাবে পাবো না। অবশ্যই তাদেরকে কিছু না কিছু আমাদেরকে প্রোভাইড করতে হবে। এই সকল কিছু বিবেচনা করে কিন্তু আমাদেরকে পেইড ব্যাচ নিয়ে আসতে হচ্ছে। এখন পেইড ব্যাচ নিয়ে আসলাম, অবশ্যই তাহলে আমাদের পেইড ব্যাচ আর ফ্রি ব্যাচের মধ্যে কিছু না কিছু ডিফারেন্স দিতে হবে। আমি ওদের কাছে একটা প্রমিস করে আসছিলাম, দেখো 2024-এ তোমরা যেরকম ফ্রি ক্লাস পেয়ে আসছো, 2500 ফ্রি ক্লাস সেম কোয়ালিটির পাবে। তোমরা যারা হচ্ছে আমাদের ম্যাথ ক্লাস, ফিজিক্স ক্লাস, কেমিস্ট্রি, বায়োলজি ক্লাস ইউটিউবে করে আসছো, তারা কি কোনো অবজেকশন দিতে পারবা যে ভাইয়া আপনারা গ্যাপ রেখে রেখে পড়াইছেন, কয়েকটা ক্লাস দেন নাই, কিছু জিনিস পড়ান নাই, এরকম কি কেউ বলতে পারবে? আমার মনে হয় যে হয়তো আমাদের যদি কেউ হেটার্স না হলে এই কথাটা কেউ বলতে পারবে না। তাহলে দেখো আমরা ফ্রি ক্লাসে স্যাটিসফাই করে পেইড ব্যাচে কিছু না কিছু দিচ্ছি, যেই এক্সট্রার জন্য আমরা পেইড ব্যাচের স্টুডেন্ট পাচ্ছি। এখন পর্যন্ত আমাদের এসএসসি 26 পেইড ব্যাচের স্টুডেন্ট 200-র কাছাকাছি। এখন আমরা কিন্তু রাউন্ড ওয়াইজ প্রত্যেকটা ব্যাচ লঞ্চ করতাম, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, রাউন্ড 4। এমন যদি হইতো যে আমাদের পেইড ব্যাচ খুব খারাপ বলতে যে ফ্রি আর পেইড এর মধ্যে কোনো পার্থক্য নাই, এরকম যদি হইতো, তাহলে রাউন্ড 1 এর পরে কিন্তু রাউন্ড 2 সেল হইতো না, রাউন্ড 2 কিন্তু আমরা স্টুডেন্ট পাইতাম না। আমরা কিন্তু রাউন্ড 2 সেম ক্যাটাগরি স্টুডেন্ট পাইলাম। আচ্ছা, বুঝলাম যে স্টুডেন্ট হয়তো প্রথমবার দ্বিতীয়বারে বুঝতে ভুল করছে। রাউন্ড 3 আমরা কিন্তু রাউন্ড 3 তো আবার আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা রাউন্ড 1, রাউন্ড 2 নিয়েছিল, তারাই কিন্তু রাউন্ড 3 নিচ্ছে। এই যে আমাদের যে 50 স্টুডেন্ট গুলা, ওরা রাউন্ড 1 কেনার পর রাউন্ড 2 কিনতেছে, রাউন্ড 2 কেনার পর রাউন্ড 3 কিনতেছে। ওরাও তো আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে, ওরা তো বুঝতে পারতেছে যে এখানে ডিফারেন্স আছে দেখেই তো এই রাউন্ডগুলো ওরা বারবার নিচ্ছে। এখন যদি বলো যে না, তুমি আরেকটু হাইলাইট করে বলো যে আমাদের কি কি এক্সট্রা ফিচার্স আমরা পেইড ব্যাচে দিই। পেইড ব্যাচে হচ্ছে আমরা সপ্তাহে প্রতিদিন 2টা করে ক্লাস দিয়ে থাকি, শুক্র শনিবারে 3টা করে ক্লাস দিই, রুটিন ওয়াইজ ক্লাস যাবে। এরপরে হচ্ছে ওদের চ্যাপ্টার শেষে ওয়ান শট এমসিকিউ ক্লাস দেওয়া থাকে, ওয়ান শট সিকিউ ক্লাস দেওয়া থাকে। এরপর তো একটা চ্যাপ্টার আর কিছু বাদ থাকে না। এরপর আমাদের যে ওয়েবসাইট, ওদের জন্য ডেডিকেটেড ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে ওরা চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিতে পারতেছে, নিজেকে যখন ইচ্ছা তখন ঝালাই করে নিতে পারতেছে। আমাদের এক্সট্রা ভাবে আবার প্রিমিয়াম ক্লাস ম্যাটেরিয়াল আমরা ওদেরকে দিয়ে থাকি, তাই না? যেগুলোতে বোর্ড কোশ্চেন গুলো আমরা দিয়ে থাকি, বিভিন্ন বছরে আসা প্রশ্নগুলো আমরা হাইলাইট করে দিই কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। একটা চ্যাপ্টারে তো সবই পড়াই দিই, তারপর আবার ফাইনালি আবার বলে দিই কোনটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে বেনিফিট গুলা, কন্টিনিউয়াসলি 24 ঘন্টা আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার যে অপরচুনিটিটা, এগুলো তো আমাদের পেইড বেসিস স্টুডেন্ট পেয়ে যাচ্ছে। এই বেনিফিটটার কারণে ইভেন এখন পর্যন্ত আমাদের রাউন্ড 2 যেহেতু কমপ্লিট, তার মানে 50% কি আমাদের যেহেতু রাউন্ড 3 চলমান, অলমোস্ট 60% সিলেবাস ইতিমধ্যে কিন্তু ওদের শেষ। আর ওরা যেহেতু আমাদের সাথে একটা কমিটমেন্টের মাধ্যমে ক্লাস নিচ্ছে, ওরা কিন্তু নিজের দায়বদ্ধতা থেকেও ক্লাসগুলো রেগুলারলি করে। ফ্রি ক্লাস দিলে অনেকে কি করে, ফ্রি ক্লাস দেই, ধরো
আমরা ভিডিও দিলাম লেকচার 2, ভিডিওটা 1 ঘন্টার 2 মিনিটের মধ্যে কমেন্ট করে নেক্সট লেকচার চাই, অর্থাৎ ও কিন্তু লেকচারটা দেখেই নাই। এরকম হইতেই পারে। বাট যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, ওরা কিন্তু আমাদের যে ডাটা অ্যানালিসিস, ওটা করলে ডাটা অ্যানালিসিস করলে দেখা যায় যে 99% স্টুডেন্ট আমাদের সবগুলো ক্লাস কিন্তু করে থাকে। তার মানে ওদের কিন্তু সিলেবাস একদম সময়ের সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। এইগুলাই হচ্ছে আমাদের ফিচার্স, বা ওরা পেইড ব্যাচের স্টুডেন্টরা বেনিফিটগুলো পেয়ে যাচ্ছে। আমি তাহলে অভিকের সাথে এখানে একটা কথা অ্যাড করি। আমি যখন আমার নিজের ক্লাসের কন্টেন্টটা বানাই, হ্যাঁ, তোমরা যে স্লাইডটা দেখো আমরা এখানে লিখি যে স্লাইডের মধ্যে, সেগুলো কিন্তু আমাদের নিজের হাতেই বানানো, বুঝছো? সো আমরা হচ্ছে এই জিনিসটা একদম ইনশিওর করি আমাদের প্রিমিয়াম ক্লাসে, অ্যাটলিস্ট আমার ক্লাসে জিনিসটা আমি ইনশিওর করি যে প্রত্যেকটা টপিকের সাথে যাতে টপিক ওয়াইজ বিগত বছরের প্রশ্নগুলো অ্যাড থাকে। ওকে, আমি একটা টপিক পড়াইলাম, এখন এই টপিক কি বেশি ইম্পর্টেন্ট নাকি কম ইম্পর্টেন্ট, তোমাদের বোঝার ভালো বুদ্ধি হচ্ছে কি এই টপিক ওয়াইজ প্রশ্নগুলো। হ্যাঁ, আমরা তো অবশ্যই তোমাদের ম্যাটেরিয়ালস দিয়ে দিই, সাথে আমরা সেই ম্যাটেরিয়ালস থেকে প্রশ্নগুলো কপি করে কিন্তু তোমাদের স্লাইডেও দিয়ে দিই। ওকে, সো এটা আমি মনে করি যে প্রিমিয়াম ক্লাস একটা বড় ফিচার্স, এটা কিন্তু ফ্রি ক্লাসে বা ইউটিউব ক্লাসে কিন্তু নাই। সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে ওয়ান শট সিকিউ এবং এমসিকিউ। তোমরা যদি অন্যান্য একাডেমিক কোর্সের দিকে খেয়াল করো, কোথাও কিন্তু ওয়ান শট সিকিউ এমসিকিউ দেওয়া হয় না আমার জানা মতো। আমি এখন একদম পরীক্ষার আগে দেয়। হ্যাঁ, মানে এই জিনিসটা কখন করা হয়? ওয়ান শটের জিনিসটা মেনলি করা হয় একদম পরীক্ষার আগে, টেস্ট পরীক্ষার পরে, বোর্ড পরীক্ষার আগে হচ্ছে এই ওয়ান শট জিনিসগুলোকে আমরা রিভিশন আকারে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম হচ্ছে সেল করে, তাই না? এখানে অবশ্যই একটা দুষ্ট কাজও হয়, তারা কি করে একাডেমিক কোর্সের ক্লাসগুলো ডিলিট করে দিয়ে তারপর হচ্ছে এই কোর্সটা বিক্রি করা শুরু করে। সো স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি পাজলড হয়ে যায়, অনেক বেশি হতাশ হয়ে যায় যে আমি হচ্ছে সারা বছরের জন্য কোর্সটা কিনলাম, এখন ক্লাসগুলো ডিলিট করে আমার কাছে নতুন কোর্স বিক্রি করতেছে। তো আমি তোমাদের একটা জিনিস এনশিওর করতেছি, এই যে আমরা তোমাদের যে প্রিমিয়াম কোর্সের ক্লাস, ম্যাটেরিয়ালস, এক্সাম যা যা দিচ্ছে, এটা কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত থাকবে। এরপর আমাদের কোনো কোর্স আসুক বা না আসুক ওইটা ডাজেন্ট ম্যাটার, তোমাদের এই কোর্সটা একদম পরীক্ষার আগ পর্যন্ত থাকবে। তো তোমরা যদি রিভিশন নিয়ে টেনশন করো, আমি বলবো কোনো টেনশন করার বিষয় নাই। ওকে, আচ্ছা অভিক, তোমার কাছে আমার নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে আমি এই প্রশ্নের সাথেই করে ফেলতে চাচ্ছি যে এডটেক হিসেবে, এডুকেশনাল প্ল্যাটফর্ম হিসেবে স্কুল ম্যাথমেটিক্স কি প্রফিটেবল কিনা? স্কুল ম্যাথমেটিক্স প্রফিটেবল কিনা? আচ্ছা, এডটেক হিসেবে, আচ্ছা বাংলাদেশে যথেষ্ট পরিমাণে এডটেক প্ল্যাটফর্ম কিন্তু আছে এই মুহূর্তে। অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে, যারা মনে করো যে 2016-17 সাল থেকেও আছে, 2020 সালের পরেও আছে, ইভেন গত বছরেও কেউ কেউ আসছে, অনেক বড় প্ল্যাটফর্ম থেকে আসছে, এরকম অনেক বড় প্ল্যাটফর্মই আছে। তো যেসব বড় প্ল্যাটফর্ম এখন আছে, আমি যদি বলি যে ওগুলা হচ্ছে কিন্তু কোটি টাকার প্ল্যাটফর্ম, এমন আছে কয়েকশো কোটি, মানে কয়েকশো কোটি তো হয়তো চলে যেতে পারে, কোটি টাকার প্ল্যাটফর্ম যেহেতু সহজেই হয়ে যাচ্ছে তারা, কারণ তাদের হিউজ লেভেলের ফ্যান বেজ আছে। এখন যদি আমাকে এখান থেকে অনেস্টলি জিজ্ঞাসা করো যে এই মুহূর্তে দাঁড়ায় স্কুল ম্যাথমেটিক্স প্রফিটেবল কিনা, তাহলে আমি বলবো এই মুহূর্তে স্কুল ম্যাথমেটিক্স একটা গ্রেট লসের মধ্যে আছে, মারাত্মক লেভেলের একটা লসের মধ্যে আছে। এটা স্টুডেন্টরা হয়তো বুঝবে না, ওরা দেখে যে ভাইয়ারা তো খুব সুন্দর মতো ক্লাস নিচ্ছে, বাট কি লেভেলের লস বা প্রেশারের মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি সেটা রাত হলে আমি বুঝি যখন হিসাব করতে বসি। তো এটা কিভাবে বলা যেতে পারে যে অন্যান্য প্ল্যাটফর্ম হচ্ছে মাল্টিপল ব্যাচ ছাড়ে একসাথে, 6 এর ক্লাস, 7 এর ক্লাস, 8 এর ক্লাস, 9 এর ক্লাস, 10 এর ক্লাস, তারপরে হচ্ছে এগুলা করায়, তারপর তারা দেখবা যে বিভিন্ন টাইমে অনেক কিছু ফ্রি দিয়ে দেয়, যে কলেজ অ্যাডমিশন ফ্রি, তারপর হচ্ছে আবার ইন্টারমিডিয়েটের ব্যাচ ছাড়ে, অ্যাডমিশনের ব্যাচ ছাড়ে, তাদের ব্যাচের কিন্তু শেষ নাই। তো আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু কোনো সাবজেক্ট ভিত্তিক কোর্স না, যে আমরা শুধু ম্যাথই পড়াচ্ছি জিনিসটা এমন, আমরা যেহেতু আরো অন্যান্য সাবজেক্ট এখানে ইনক্লুড করে নিয়ে আসছি। আমি আগে থেকে বলে আসছি আমাদের কিন্তু স্টুডিও সেটআপে একটা খরচ আছে, এই স্টুডিওর মান্থলি একটা কস্টিং আছে, টিচারদের মান্থলি কস্টিং আছে, ডিজাইনার থেকে শুরু করে ওয়েব ডেভেলপারদের প্রত্যেকটা জিনিস ডেভেলপ করতে করতে আলাদাভাবে কস্টিং দেওয়া লাগতেছে। তো আমাদের এখানে মাত্র ব্যাচ হচ্ছে একটা, পেইড ব্যাচ হচ্ছে একটা। এই একটা পেইড ব্যাচ থেকে এই কস্টিং এর 4 ভাগের 1 ভাগও উঠে নাই বা উঠবে না, এটা আমরা জানি, এটা জেনে শুনে আমরা এখানে আসছি। বাট এটা একটা ধৈর্যের বিষয় যে আমরা কতদিন এখানে সার্ভাইভ করতে পারবো। আমার বিশ্বাস হয়তো বা আমরা সার্ভাইভ করে যাব, আমাদের স্টুডেন্টদের উপর আমার এই বিশ্বাসটা আছে। তো অনেকে মাঝে মাঝে বলে যে আপনারা কেন পেইড ব্যাচ দেন, আমি তখন মাঝে মাঝে আবার তাদের কোয়েশ্চেন শুনে একটু অবাক হয়ে যে তারা কেন একটু চিন্তা করতেছে না যে আমরা কি লেভেলের প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি। ইভেন মানে আমাকে অন্যান্য প্ল্যাটফর্মের সাথে, যাদের সাথে আমার পরিচিতি আছে টুকটাক, আমার ফ্রেন্ড সার্কেলেই তো অনেকেই অন্য প্ল্যাটফর্মে ক্লাস নেয়, তারা আমাকে ডিরেক্ট বলে যে তোর এখন ওই
ফ্রি ক্লাসের প্রেশার নিতে হবে না, শুধু পেইড ব্যাচ সেল করো হয়ে যাবে। আমি কিন্তু ওইগুলা পাত্তা না দিয়ে কন্টিনিউ আমি যে প্ল্যান চিন্তা করছি সেই প্ল্যান অনুসারে কিন্তু ক্লাস দিয়ে যাচ্ছি। তো দিন শেষে এখন এই একটা কথা যে এখন হয়তো আমরা গ্রেট লসের মধ্যেও থাকলে সামনে হয়তো এটা রিকভার হবে। আর এই রিকভারের ক্ষেত্রে আমরা কিন্তু আমি স্কুল ম্যাথমেটিক্সে একটা কথা বলি, আমাদের স্কুল ম্যাথমেটিক্সে আমরা ভিডিও দিই কোথায়, মেনলি ইউটিউবে। মেন ইন্টেনশনটা কি, স্টুডেন্টরা এখান থেকে কিছু শিখবে। আমরা কিন্তু শুধুমাত্র মার্কেটিং এর জন্য আমাদের ইউটিউব ইউজ করি না। হ্যাঁ, আমরা কোনো পেইড পেজ আনলে ইউটিউবে তো অবশ্যই বলি, বাট আমরা কিন্তু কোনো ডার্টি মার্কেটিং আমি কিন্তু এটা পছন্দ করি না। যেমন আমাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত শুধুমাত্র এসএসসি 26-এর অলমোস্ট 2000 স্টুডেন্ট, 2000 না 1600 স্টুডেন্ট তাদের নাম্বার দিয়ে রাখছে। ওরা বিভিন্ন সময় ফ্রি অলিম্পিয়াড বা এমনি আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে রাখছে। ওরা এসএসসি 26-এর 1600 স্টুডেন্ট আমাদের এখানে অ্যাকাউন্ট খুলছে। আমি কিন্তু চাইলেই পারি অন্যান্য প্ল্যাটফর্মের মতন যে সকালবেলা, বিকালবেলা, রাতের বেলা যে কোনো টাইমে ফোন দিয়ে বলতে পারি আমাদের কোর্সে ভর্তি হও। আমি কিন্তু এই কাজটা করি না। কেন করি না? আমার কথা হচ্ছে স্টুডেন্টরা যদি মনে করে আমাদের কাছ থেকে ওরা বেনিফিটেড হবে তাহলেই যেন আসে। আমরা যে নিয়ে আসবো এই জিনিসটা আমার পছন্দ না, বাট ওরা যখনই আমাদের কাছে আসতে যাবে অবশ্যই ওয়েলকাম, তখন আমরা খুবই হ্যাপিলি ওটা ওয়েলকাম করবো। আমাদের এখন যে 200 মতন পেইড স্টুডেন্ট আছে তাদের সাথে কিন্তু আমরা খুব ফ্রি, বাট এই 200 স্টুডেন্টও কিন্তু বলতে পারবে না ওদেরকে আমরা কল দিয়ে নিয়ে আসছি। একটা কল, সিঙ্গেল কল কখনো স্কুল ম্যাথমেটিক্স থেকে যায় নাই। ইভেন এখন স্কুল ম্যাথমেটিক্স এর যেই সিচুয়েশনই থাকুক, লসে থাকুক, আমাকে অনেকেই মার্কেটিং এর প্ল্যান দেয় যে এইভাবে করো, মার্কেটিংটা ভালো হবে। যেহেতু যখন থেকে এটা আমার এথিক্স এর বাইরে চলে যাচ্ছে আমি ওটা ক্যান্সেল করে ফেলি। স্কুল ম্যাথমেটিক্স আগামী কয়েকদিনের মধ্যে যদি মনে করে যে লাখ সাবস্ক্রাইবারও পৌঁছায় যায়, এরপর আমরা যখন পেইড ব্যাচ লঞ্চ করব, একটা সিঙ্গেল কলও আমি স্টুডেন্টদেরকে দিয়ে ডিস্টার্ব করব না। এটা মনে করো যে আমার একটা মানে কি বলা যেতে পারে, এটা আমার প্ল্যান, মানে প্ল্যানিং, এটা হয়ে চলবে। আবার আরেকটা কথা বলি, আমাদের যে কোর্সের যেই মনে করো যে সম্মানের কথা যদি আমি বলি, এই সম্মানে নিয়েও কিন্তু আমি অবজেকশনের শিকার পাইছি। অবজেকশনটা কিসের অবজেকশন? আমাদের প্রাইসটা কমের অবজেকশন। যে আমি আমার একটা ফ্রেন্ড একটা প্রসিদ্ধ প্ল্যাটফর্মে কাজ করে, আমি নাম বলবো না প্ল্যাটফর্মের, তো সে কেমিস্ট্রি পড়ায়। আচ্ছা, তো সে আমাকে বলছিল যে তাদের প্ল্যাটফর্মে যেহেতু প্রাইস রেঞ্জটা এইরকম, এই রেঞ্জের, আমাদেরটা এই রেঞ্জের, তা আমাকে বলে কি প্রাইস রেঞ্জ ব্যালেন্স করাটা করলে বেটার হয়। আমাকে বলে যে বেশি দাম যদি দেখে স্টুডেন্টরা তাহলে মনে করবে যে কোর্স অনেক ভালো। আর আমার কথা হচ্ছে এটা কেমন কথা? আমার কোর্স যে ভালো এটা আমি ভালো বোঝানোর জন্য কোর্সের দাম বেশি রাখবো, এটা কেমন কথা? ভালো জিনিস আমাদের ক্লাসের কোয়ালিটি তো ইউটিউবে দেখা যায়, ওইটা জেনে শুনে ওরা আমাদের পেইড ব্যাচে আসবে। বাট এই পেইড ব্যাচে আসার জন্য ওদেরকে সমানে কল দিব, আমাদের প্রাইস রেঞ্জ যেটা ন্যায্য হওয়ার কথা ওইটা না রেখে 3 গুণ 4 গুণ বেশি রেখে দিব। ইভেন কিছু কিছু প্ল্যাটফর্মে দেখবা যে সারা বছরের কোর্স 9-10 এর 15,000 টাকা আসছে, যেখানে আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট ছিল 5,500 টাকা, 3 ভাগের 1 ভাগ। আমি জানি যে অন্যান্য বড় প্ল্যাটফর্ম যারা এত টাকা নিচ্ছে তারা এটা 3 ভাগের 1 ভাগ টাকা নিয়ে ওটা করতে পারতো, ইভেন তারা তো আরো বেশি স্টুডেন্ট পায়। তাই না? আমি কিছু প্ল্যাটফর্মের নাম না উল্লেখ করে আমি যদি তাদের স্টুডেন্ট সংখ্যা বলি, তারা এমন আছে যে শুধু ক্লাস 10-এ 2500 স্টুডেন্ট পাইছে। তুমি চিন্তা করো 2500 স্টুডেন্ট যদি ইয়ারলি 15,000 করে টাকা দেয় তাহলে তাদের মানে আমরা যেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি তারা তো এই ক্রাইসিসের মধ্যে দিয়ে যায় না। আমরা ক্রাইসিসের মধ্যে দিয়ে যেও যদি 3 ভাগের 1 ভাগ প্রাইস রেঞ্জ সেট করতে পারি, তারাও পারে কিন্তু তারা করে না। তো আমাদের ইন্টেনশন হচ্ছে এটাই যে ফ্রি ক্লাস দিব সেসব সুবিধা বঞ্চিত স্টুডেন্টদের জন্য, যারা হচ্ছে সামর্থ্য নাই যে ভালো ক্লাসগুলা টাকার বিনিময়ে করবে, তারা যেন সেই সার্ভিসটা পায়। সেই সার্ভিসটা দেওয়ার জন্য আমরা ফ্রি ক্লাস দিব। আর আমাদের যে পেইড ব্যাচ, যে প্রিমিয়াম ব্যাচ, অবশ্যই আমরা নিজেরা তাদের দায়িত্ব নেওয়া, তাদেরকে সার্ভিস যে দিচ্ছি এই সার্ভিসটা যেন একটা মিনিমাম প্রাইস রেঞ্জে থাকে, যেটা হওয়ার মতো একদম মিনিমাম, সেই রেঞ্জটা রেখে আমরা প্রাইস রেঞ্জটা ঠিক করে যাচ্ছি। তো এইগুলো মেনটেন করতে যে আমাদের ইনিশিয়ালি লস হবে, এখন আমরা সেই লসের মধ্যে আছি। তো ইনশাল্লাহ দেখা যাক সামনে কি হয়। আচ্ছা, সো আমরা নেক্সট প্রশ্নের দিকে চলে যাই। এই প্রশ্নে বলা হচ্ছে যে প্রিমিয়াম ব্যাচের সকল ক্লাস কবে নাগাদ শেষ হবে এবং ইউটিউবের ফ্রি ক্লাসগুলো বা কবে নাগাদ শেষ হবে, কোনটা আগে শেষ হবে, কোনটা পরে শেষ হবে, এবং আমি কি কোনো নির্দিষ্ট টাইম লিমিট রাখছি কিনা যে এই সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে? অলরেডি ফিজিক্স তো ইউটিউবে শেষ, ফিজিক্স সাবজেক্টটা ইউটিউবে শেষ। ম্যাথটা একটু কম পিছিয়ে গেছে, কারণ আমি যেহেতু ম্যাথ ফিজিক্স আর ম্যাথ নিচ্ছি আমার উপর একটু প্রেশার যাচ্ছে। আমার প্রেশারটা কি লেভেলের যাচ্ছে আমি যদি এটা বলি, হ্যাঁ আমি সাজ্জাদ ভাইটা বলতেছি না, আমারটাই বলতেছি। আমি ইউটিউবে ম্যাথ নেই, হায়ার ম্যাথ নেই, ফিজিক্স নেই।
পেইড ব্যাচের রুটিন অনুসারে ডেডিকেটেড ভাবে ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স নেই, কোনো ক্লাস কিন্তু মিস যায় না আমার। ইভেন পেইড ব্যাচে তোমাদের থেকে আমার ক্লাস কিন্তু সংখ্যা বেশি হয়। তুমি একটা সাবজেক্ট যেটা ধরো 5টা 6টা লেকচার করো, আমার কিন্তু বেশি টাইম লেগে যায়। হয়তোবা আমি জানি এটা আরো কম লেকচার নিতে পারতাম, বাট আমি কিন্তু চাই যে আমার স্টুডেন্টরা বেসিক আরো ভালো করে শিখুক, আমি কিন্তু আরো বেশি ক্লাস নেই। তো এই কারণে আমাদের ক্লাসগুলো একটু ডিলে হয়ে যাচ্ছে। তো পেইড ব্যাচের ক্ষেত্রে আমরা যেটা ওদেরকে ডেডিকেশনের সাথে বলছিলাম যে সরকার থেকে প্রদত্ত যে শুরুর প্রি টেস্ট পরীক্ষার ডেট যেটা ছিল সেপ্টেম্বর, তার অনেক আগে শেষ হয়ে যাবে, সেপ্টেম্বরের আগেই শেষ হয়ে যাবে প্রিমিয়াম ব্যাচের ক্লাস। আর ইউটিউবের ক্লাসের ক্ষেত্রে দেখো, ইউটিউবের ক্লাস হচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে এসএসসি 26 কেন এসএসসি 27ও দেখতেছে, তার পরবর্তী জুনিয়র ব্যাচও দেখবে। ইউটিউবের ক্লাসের কিন্তু কোনো শেষ নাই, কারণ ওদের 9-10 এর ভিডিওর সাথে সাথে আমরা কিন্তু ইন্টারভিউ ভিডিও দিব। বাট আমি একটু বলবো, আমাদের সাথে যদি থাকে ওরা আমাদের চ্যানেলের থেকেও কিন্তু পরীক্ষার আগে যথেষ্ট পরিমাণ হেল্প পাবে, যেটাতে ওর 100% প্রিপারেশনও কমপ্লিট হয়ে যাবে। সো এখনের প্রশ্নটা আসলে এসএসসি 26 ব্যাচের জন্য অনেক বেশি রিলেভেন্ট, তোমরা হয়তো অনেক বেশি কোরিলেট করতে পারবে এটার সাথে, যে একবার সিলেবাস শেষ করার পর রিভিশন কিভাবে করা উচিত। বা এটা যদি আমি অন্যভাবে বলতে যাই, যে একটা চ্যাপ্টার শেষ করার পর ওইটা আমি দ্বিতীয়বার বা তৃতীয়বার পড়তে চাচ্ছি, এটার জন্য ইফেক্টিভ চিন্তা বা ইফেক্টিভ কাজটা কিরকম হতে পারে? আচ্ছা, তুমি যেখান থেকেই শিখো না কেন, তুমি নিজে থেকে শিখতে পারো বা তুমি কোনো টিচারের কাছ থেকে বা কোনো প্ল্যাটফর্মের কাছ থেকে শিখতে পারো, যেখান থেকেই শিখো না কেন, দেখো রিভিশন কিন্তু তোমাকে দিতে হবেই। রিভিশন না দিলে তুমি কোনো পড়া মনে করতে পারবে না। তুমি আজকে যে জিনিসটা একদম ধরো বুঝে ফেলছো, একদম বুঝে ফেলছো, এটা একদম ওস্তাদ হয়ে গেছো, তুমি 1 সপ্তাহ পর পড়তে বসে দেখো ভুলে যাবা, এটা স্বাভাবিক। তো এই ক্ষেত্রে স্টুডেন্টদেরকে বলবো অবশ্যই রিভিশন দিতে হবে। রিভিশনের জন্য তার টাইম রাখা লাগে, যে তুমি এই টাইমটাতে শুধু রিভিশন দিবা পুরনো পড়া। তো এই ক্ষেত্রে রিভিশন আবার শুরু থেকে শুরু করাটা খুবই টাফ। তো যখন ওরা কোনো চ্যাপ্টার পড়বে, এই যে আমি আজকে আমাদের কিন্তু রিসেন্টলি একটা ভিডিও গেছে যে ফিজিক্স কিভাবে সম্পূর্ণভাবে শেষ করতে হবে, ওইখানে আমি কথাগুলো বলে রাখছিলাম। তোমাকে রিভিশন কি কি দিবা সেটাও তোমাকে সিলেক্ট করে রাখতে হয়, যে আমি বইয়ের দাগানো লাইন এগুলো পড়বো শর্ট টাইমে, বা আমি এই প্রশ্নগুলো আটকে গেছিলাম এগুলো আমি পড়বো। তো যখন ওরা রিভিশন দিবে, ওরা এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করবে। আর রিভিশন কয়বার দিবে? যতবার সম্ভব, বোর্ড পরীক্ষার আগে যতবার সম্ভব। তো এমন স্টুডেন্ট আছে যে 20-30 বার রিভিশন দেয় একটা চ্যাপ্টার, এগুলো খুবই কমন বিষয়। তোমরা অ্যাডমিশন পরীক্ষা যখন দিবে, অ্যাডমিশন পুরানো কোশ্চেন ব্যাংক দেখবা যে এমন স্টুডেন্ট আছে যে 100 বার কোশ্চেন ব্যাংক সলভ করছে, 100 বার। এখন বলো না যে ভাইয়া আবেগে বেশি বলতেছে, বেশি না, অনেকে এভাবে দেয়। রিভিশন জিনিসটা এরকমই, তুমি যত দিবা তোমার তত বেশি ঝালাই হবে, বাট একটু টেকনিক্যালি দিতে হবে, অনেকেই টেকনিক জিনিসটা বুঝে না। আচ্ছা, এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে রিভিশনটা কত বেশি ইম্পর্টেন্ট, এবং অবির সাথে আমি অবশ্যই একমত যে রিভিশন যে যত বেশি দিবে সে কিন্তু তত ভালো করতে পারে। শুধুমাত্র যে এসএসসি পরীক্ষা বিষয়টা এরকম না, সামনে তোমরা যখন এইচএসসি দিবা, অ্যাডমিশন দিবা, ভার্সিটির ইন্টারনাল পরীক্ষাগুলো যখন দিবা, এই পরীক্ষা ভালো করার জন্য আমি মনে করি রিভিশনের কোনো বিকল্প নাই। হ্যাঁ, আচ্ছা, তো এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসলো, সেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম এসএম থেকে 26 ব্যাচের জন্য আমরা রিভিশন নিয়ে কিছু চিন্তা ভাবনা করেছি কিনা? আচ্ছা, রিভিশন নিয়ে যেটা আমাদের প্ল্যান আছে, যেটা আমরা এখন পর্যন্ত হয়তো প্ল্যান করতেছি, সেটা এখন ওদের সামনে বলাটা ঠিক হবে কিনা। আমাদের তো পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছে তারা তো 100% প্রিপারেশন নিয়ে নিতে পারতেছে, ফ্রি ক্লাসের মাধ্যমে কিন্তু প্রিপারেশন নিয়ে নেওয়া হচ্ছে। বাট যখন লাস্ট মুহূর্তে চলে আসে, যখন বোর্ড পরীক্ষার আগে স্টুডেন্টরা কিন্তু নার্ভাস হয়ে যায়, তো ওরা কিন্তু কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলে। ইভেন অনেকে আছে যে টেস্ট পেপার কিভাবে সলভ করতে হয় সেটা জানে না, বা বোর্ড পরীক্ষার আগে অ্যানালাইসিস করতে পারে না যে একটা চ্যাপ্টারে কোনটা বেশি ইম্পর্টেন্ট, এই যে কোন টপিকটা ওর বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হইতে পারে, বা টেস্ট পরীক্ষার কোন প্রশ্নগুলো ওর এখন প্র্যাকটিস করা উচিত, এগুলো নিয়ে অবশ্যই একটা সিরিজ নিয়ে আসা উচিত, যেটা আমি মনে করি। তো রিভিশন ব্যাচ নিয়ে যদি জিজ্ঞাসা করো, হয়তো বা রিভিশন ব্যাচ এক্স্যাক্টলি বলা যাবে না, এটা হবে বোর্ড পরীক্ষার আগে কমপ্লিট একটা প্রিপারেশন, যেটা ওদের ইম্পর্টেন্ট টপিক আর বিভিন্ন টেস্ট পরীক্ষার প্রশ্নে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো নিয়ে একটা হয়তো বা আমরা ব্যাচ নিয়ে আসতে পারি। এই ব্যাচটা অবশ্যই ওইটারও প্রাইস রেঞ্জটা কল্পনার বাইরে আমরা কম রাখবো। ইভেন আমার যেটা ধারণা, এটার মাধ্যমে বোর্ড পরীক্ষার আগে ওদের অনেক ভালো একটা সার্ভিস ওরা আমাদের কাছ থেকে পাবে। আচ্ছা, সো এখানে যদি আমি ছোট করে অ্যাড করি, তোমরা হয়তো অনেকে চিন্তা করতেছো যে ভাইয়া আমি তো প্রিমিয়াম কোর্স নিলাম, তাই না, তাহলে আমি কি আবার রিভিশন কোর্স নিব কিনা, তোমার কি মনে হবে? আচ্ছা, যদি আমি স্টুডেন্ট হই, যে আমি স্কুল ম্যাথমেটিক্স এর ক্লাস করলাম, আমরা তো সাথে সাথে 1 শট এমসিকিউ আর 1 শট সিকিউ দিয়ে দিলাম, পুরো চ্যাপ্টার কিন্তু ওই প্রিমিয়াম ব্যাচে পেয়ে যাচ্ছে। তো অ্যাজ এ স্টুডেন্ট ওর যদি এই ক্যাপাবিলিটি থাকে যে ওইটা রিভিশনগুলো বারবার নিজে থেকে দিয়ে দিবে, তাহলে আমার যেটা মনে হয় হয়তো বার লাগবে না,
হয়তো বা এটা লাগবে না। বাট ওই যে একটা কথা বললাম, বোর্ড পরীক্ষার আগে কিন্তু সবাই একটু নার্ভাস হয়ে যায়, অ্যানালিসিস করতে পারে না যে কোনটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট, কোনটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট না। ইভেন যতই প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট হোক বা যতই যে বড় প্ল্যাটফর্ম স্টুডেন্ট হোক না কেন, স্টুডেন্ট কিন্তু আলটিমেটলি স্টুডেন্টের একটা কমন বিষয় হচ্ছে ফাঁকিবাজি করা, যেটা স্টুডেন্ট লাইফে হয়তো তুমি আমি নিজে করে আসছি। তো বোর্ড পরীক্ষার আগে এরকম ফাঁকিবাজি করে আসে স্টুডেন্টরাও কিন্তু অনেক টাইমে মানে এমন চিপায় পড়ে যায় যে ওরা বুঝে না যে এইটা এখন পড়া উচিত না এটা পড়া উচিত। সো আমরা মোটামুটি অনেক প্রশ্ন নিলাম, এবার আমরা কিছু কমন প্রশ্ন নেই যেগুলো আমরা আচ্ছা অনেক বেশি গরুগম্ভীর প্রশ্ন হচ্ছিল তাই না, সিরিয়াস টাইপের কোশ্চেন, মানে আমরা হচ্ছে ওই পড়াশোনার ভিতরে ব্যাচের ভিতরে হ্যাঁ প্রিমিয়াম ব্যাচ এটা ওগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করছি, এগুলো খুব কমনলি আস্ক প্রশ্ন ছিল। যেহেতু আমরা সাজাদ ভাই বিয়ে কবে করবেন? হ্যাঁ বিয়ে হচ্ছে প্রথমটা নাকি পরেরগুলা? প্রথম বিয়ে কবে করবেন? প্রথম বিয়ে আসলে এটা ডিপেন্ড করবে আমার পাত্রী, হ্যাঁ পাত্রী কোন সময় করতে চাচ্ছে তার উপর। আচ্ছা ওকে আচ্ছা অভিক ভাইয়ের কি প্ল্যান? অভিক ভাই কি বিয়ে শাদী করবেন? কেন করবো না, অবশ্যই ইনশাআল্লাহ যদি কপালে থাকে। আচ্ছা ঠিক আছে, সবাই তো সালমান খান না। ভেরি গুড। আমার পদবি কিন্তু খান, হ্যাঁ এখন সালমান খানের মতো ভাগ্য না পেলেই হয়, হ্যাঁ বিয়ের সাথে সবারই করতে হবে এক বা একাধিক। না স্টুডেন্টরা জানে যে সাজ্জাদ ভাই আর সালমান খানের মতন ভাগ্য না, না এটা বলা যায় না। ওদের সম্ভাবনা ম্যাথ কোন টাইম আমি লিখছিলাম যে কার রিলেশন থাকার সম্ভাবনা 0 আর কারটা 1। এসব হচ্ছে মানে ফাও কথা, রিলেশন বলতে কিছু নাই। আচ্ছা আচ্ছা আমরা কোশ্চেনে ব্যাক আসি। আচ্ছা এবার আমরা কিছু নরমাল প্রশ্ন নেই, এগুলো তো আমাদের ব্যাচ রিলেটেড বা ফ্রি ক্লাস পেইড ক্লাস এইসব রিলেটেড চলে গেল। এবার আমরা কিছু কমন প্রশ্ন নিব যেগুলো তোমরা ফ্রিকোয়েন্টলি করে থাকো। এগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় অ্যান্সার দিছি, বুঝছো? আমরা হচ্ছে ইনবক্সে বললে ভয়েসে মেসেজ করে তোমাদের দিছি, ইউটিউবে গুলো কমেন্ট করলে আমরা সেটা রিপ্লাই দিছি, বাট দেখা যাচ্ছে কি এই প্রশ্নগুলো আরো কমনলি আসতেছে। সো আমি চিন্তা করতেছি কি এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা এই পডকাস্টের মধ্যে দিয়ে ফেলি। সো প্রথম প্রশ্ন অভিক তোমার কাছে, যে একটা টপিক খুব ভালোভাবে পড়লাম কিন্তু সেটা বেশি দিন মনে রাখতে পারি না, এর সমাধান কি হইতে পারে? এটা মাত্র আমি বললাম যে এই সমাধান আমি মনে করি যে রিভিশনটা অনেক বেশি ভাইটাল হইতে পারে। ওকে সো তোমরা কিন্তু অলরেডি কখনো এই জিনিসটা ভাববা না যে তুমি একটা জিনিস একবার শিখলা এটা সারা জীবন মনে রাখবে, জিনিসটা এরকমটা না। হিউম্যান ব্রেন যেটা এটা মানে স্মৃতিশক্তি খুব কমই ধরে রাখতে পারে তুমি যদি বারবার কোনো কিছু না দেখো। তো তুমি বুঝার জিনিসও যে জিনিসটা বুঝার পরও রিভিশন দিতে হয়, মুখস্থ জিনিস তো রিভিশন দিতে হয়, আবার বুঝার জিনিসও কিন্তু রিভিশন দিতে হয়। স্টুডেন্টরা এটাই করে না। আচ্ছা এরপর আমি একটা প্রশ্ন অ্যাড করব যেটা হচ্ছে আমার মনে হচ্ছে এখন অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ, যে একটা চ্যাপ্টারের টপিকগুলো কতটুকু ডেপথ থেকে পড়া উচিত বলে তুমি মনে করো? আচ্ছা এসএসসি লেভেলে তো খুব বেশি ডেপথে যাওয়ার অপশন থাকে না, কারণ এখানে একটা লিমিটেশন চলে আসে যে এই টপিকটা তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবে। সত্যি কথা অনেক কিছু ইন্টারমিডিয়েটে তোমরা জানতে পারবে, 9 10 এরকমটা তোমাদের হয়ে ওঠে না জানা। তো আমি যেটা বলবো তোমাদের বইয়ে যা আছে বইয়ের টুকু আর বিভিন্ন টেস্ট পেপার বা গাইড, যদি বলো গাইড না বলে টেস্ট পেপার হলে ভালো হয়। বিভিন্ন টেস্ট পেপার দেখো মাঝে মাঝে একটু ডিপ কোশ্চেন করে থাকে, ওই কোশ্চেনগুলো করলেই হবে, এত বেশি টেনশন করার কিছু নাই। আচ্ছা এখানে আমি দুইটা সেগমেন্ট নিয়ে আলোচনা করব এই যে ডেপথে পড়াশোনার বিষয়, যেটা হচ্ছে আমি ফিজিক্সে কমনলি হচ্ছে ফেস করছি। হ্যাঁ আমি যখন নিজে ফিজিক্স পড়াইছি একটা সময়, ওই টাইমে তো অভিজ্ঞতা ছিল না, টিউশনের কথা বলতেছি আর কি। হ্যাঁ তো আমি কিন্তু অনেক ডেপথে যে পড়াইছি ফিজিক্স। না ওটার বিষয়ে আমি বলতেছি, বুঝছো? তোমরা হয়তো ডেপথটা ধরতে পারতেছো না। যেমন ধরো যদি বলি তোমাদের বইয়ে কপি কলের কনসেপ্ট আছে, স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক সংঘর্ষের বিষয়গুলো আছে, রাইট? এখন তোমাদের বইয়ে যেই যতটুকু ইনফরমেশন আছে সেটা কিন্তু ভালোভাবে বোঝার জন্য এনাফ না, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু ডেপথ থেকে পড়াইতে হবে, তাই না? আমাকে যাইতে হইছে এটা রিটার্ন করতে, আমাকে সেখানে কিন্তু হইতে পারে, বাট এমন কিন্তু করা যাবে না যে এই টপিকটার সাথে ইন্টারমিডিয়েট টপিকের মিল আছে বলে আমি ইন্টারমিডিয়েট টপিক তোমাকে পড়াবো। তুমি যদি আমার বায়োলজি ক্লাসগুলো খেয়াল করে দেখো ভাইয়া, আমি যখন তোমাদের কোষ বিভাজন পড়াইছি তোমাদের বইয়ের ভিতরে যতটুকু ইনফরমেশন আছে আমি ঠিক ততটুকুই পড়ানোর চেষ্টা করছি। এমন না যে আমি এর বেশি জানি না, বিষয়টা কিন্তু এরকম না। আমি অনেক কিছু জানি বাট আমি তোমাদের সেটা ডেলিভার করতে চাচ্ছি না, কারণ তোমাদের বইয়ে নাই, তাই না? তুমি একবার হয়তো পড়লা, ওকে, অনেক বেশি পড়লা, অনেক ডেপথে পড়লা, অনেক এক্সট্রা পড়লা, ওকে, বাট তুমি রিভিশন যায় কনফিউজড হয়ে যাবে। যেমন আমি যেটা কমনলি দেখছি যে বায়োলজি ক্লাসের ক্ষেত্রে টিচাররা যেই জিনিসটা অনলাইনে টিচাররা যে জিনিসটা কমনলি ভুল করে, যে তারা ইন্টারমিডিয়েটের বেশ কিছু টপিক হচ্ছে এখানে পড়াই দিচ্ছে, তাই না? স্টুডেন্টরা মনে করে ও ওয়াও ভাই, সে মনে করতেছে আরে এত কিছু পড়াচ্ছে ভাই, এত কিছু জানে ভাই। দেখো এগুলো কিন্তু কিছুই না, বুঝছো? তুমি যখন মেডিকেলে আসবা তখন তুমি পড়ার রিলটা আসলে দেখতে পারবা। আর যাই হোক, আমি যেখানে কথা বলতেছিলাম আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরো কোষ বিভাজন, যখন একজন টিচার পড়াচ্ছেন আমি দেখলাম কি সে কোষ বিভাজনের মধ্যে কোষ চক্রের মধ্যে চলে যাচ্ছে, ইন্টারফেজের মধ্যে চলে যাচ্ছে, G1 S G2 এর মধ্যে চলে যাচ্ছে, হ্যাঁ স্টেবল সেল, ল্যাবাইল সেল, এইসব। এগুলো কি দরকার আছে ভাই? এগুলো তোমাদের বইয়ে নাই।
এখান থেকে কোনো জন্মের প্রশ্ন আসবে? কোনো জন্মের প্রশ্নে আসবে না। তুমি এগুলো পড়লা, তোমার খুব ভালো লাগলো, ওকে ভেরি গুড। আমি তোমাকে প্রশ্ন করলাম, সালোক সংশ্লেষণ কাকে বলে? এটা তুমি অ্যান্সার করতে পারবে না। হ্যাঁ, তারপর হচ্ছে কি বিজ্ঞানী ব্ল্যাকম্যান কত সালে হচ্ছে সালোক সংশ্লেষণকে 2 ভাগে ভাগ করছে, এটা তুমি বলতে পারছো না। এগুলো কিন্তু তোমাদের বইয়ের ইনফরমেশন। তুমি হচ্ছে অনেক কিছু জানতেছো, ফটো ফসফোরাইলেশন, ফটোলাইসিস, অনেক কিছু পারো, বাট এই একটা সিম্পল ইনফরমেশন তুমি বই থেকে মুখস্থ করো নাই। তো আমি সবসময় এরই তোমাদের ইমফেসিস দিব যে তুমি অলওয়েজ তোমার বইয়ের ইনফরমেশন গুলো, বইয়ের তথ্যগুলো ক্লিয়ার রাখো। ডেপথ পড়বা কিনা সেটা কিন্তু সেকেন্ডারি, সেটা কিন্তু প্রাইমারি না। প্রাইমারি হচ্ছে তুমি বইয়ের সাথে রিলেশন রাখো, বুঝছো, বইয়ের সাথে সম্পর্ক রাখো। এই ক্ষেত্রে হচ্ছে কি ডেপথে পড়ার ক্ষেত্রে আমি সাপোর্টে কাদের যারা ওইটা আগে পারে, যেটা ওদের একদম বেসিক ওইটা জানে, দেন ডেপথে যাচ্ছে, ওইটার সাথে আমি সাপোর্টিভ যে না যত ডেপথে পারলে বাংলাদেশি বই, বিদেশি রাইটার বই যত ডেপথে পারে যাক। বাট কিছু কিছু স্টুডেন্ট আছে ওরা ধরো হচ্ছে বেগ কি সেটাই জানে না, এখন কোশ্চেন করতেছে হচ্ছে ঘূর্ণন কৌণিক বেগ নিয়ে, আবর্ত ঘর্ষণ এগুলো কি জানি বলতেছে না ওরা পেছে পেছে এগুলা, বাট দেখি যে ওর নলেজটাই নাই ওইগুলাতে অনেক, কিন্তু ওটা কিন্তু ও নিজের একটা ক্ষতি করে ফেলতেছে। একটা জিনিস মনে রাখবা, তোমার পাঠ্য বইয়ের বাইরে কিন্তু কোনো কিছু আসবে না, আমাদের যা আসবে পাঠ্য বইয়ের মধ্যে থেকে কিন্তু আসবে। পানি খাওয়া ভালো, এখন তুমি যদি ঢকঢক করে 7-8 লিটার পানি খেয়ে ফেলো, এটা কিন্তু তোমার ক্ষতি করবে, রাইট? সো পড়াশোনা করা ভালো, ওকে, বাট পড়াশোনা কিন্তু একটা লিমিট থাকতে হবে, রাইট? তোমার মানে ওর ক্যাপাবিলিটি, ও কতটুকু নিতে পারে। হ্যাঁ, ও যদি বেশি নিতে পারে নিবে, বাট এমন আছে যে তুমি কাউকে দেখতেছো সে অনেক বেশি শিখতেছে, এখন তুমি হয়তো বা তার থেকে বেশি শিখতে পারতেছো না, তখন তোমার মধ্যে যদি মনে হয় আমি তো পিছিয়ে গেলাম, ওইটা একটা সমস্যা। তোমার বইয়ে যা আছে তুমি যদি তাই জানো, এটাই এনাফ, আর কিছু লাগবে না। আচ্ছা, এই প্রশ্নটা হয়তো আমরা অ্যান্সার করে ফেলছি যে পড়া বেশি দিন মনে রাখার জন্য রিভিশন কি উপকারী কিনা? অবশ্যই উপকারী, আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। এই প্রশ্নটা আমরা একটু নিয়ে আলোচনা করব যে কতদিন পর পর কি উপায়ে আমরা পড়াটা রিভাইজ করতে পারি। আচ্ছা, আমার ক্ষেত্রে আমি তো যত এখন এক্সট্রা এখানে ভাষণ দিচ্ছি, রিভিশন দিতে হবে, আলটিমেটলি রিভিশন আমি দিতাম পরীক্ষার আগে। আচ্ছা, এখানে পরীক্ষা হয়তো পরীক্ষার আগে রিভিশন দিতাম, এমন না যে আমি একদম জেনুইন স্টুডেন্ট প্রত্যেকদিন রাত 10টা থেকে 12টা রিভিশন রাখবো। ওদেরকে আমি বলছি এই কাজটা করতে, বাট আমি নিজে এই কাজটা করি নাই, বা করলেও হয়তো বা ফ্রিকোয়েন্টলি করতে পারতাম না, যে একদম 10 দিন করতেছি, দেখা যাচ্ছে 1-2 দিন করছি, পরে আর করি নাই। তো রিভিশনের ক্ষেত্রে যেটা সাজেস্ট করব যে যতটা সম্ভব যে তুমি যদি প্রত্যেক দিন দিনের একটা সময় রাখো, ওই সময়টা খালি রিভিশন করবা, এটা খুব ভালো। এটা মানে যারা করতে পারে তারাই দেখবা যে ইনস্ট্যান্ট প্রশ্নের অ্যান্সার দিতে পারে। ক্লাসে বিভিন্ন টাইমে থাকে না একটা টিচার যে কয়েক মাস আগে পড়াই গেছে, হুট করে বলে যে দেখি আজকে পড়াটা কে মনে রাখতে পারছো, দেখবা যে 2-1 জন কিন্তু ঠিকই অ্যান্সার দিচ্ছে। কারা অ্যান্সার দিচ্ছে? যারা এগুলো চর্চার মধ্যে রাখছে। তো হচ্ছে এই জিনিসটাই করতে হবে যে দিনে একটা সময় রাখতে হবে নিজের রিভিশনের জন্য। সো আমি যদি এই বিষয়টা একটু এলাবোরেট করি, যে অবি যেটা বললো যে ক্লাসে হচ্ছে একটা স্টুডেন্ট আছে যে সবকিছু পারে, এবং এটা কি বাস্তবসম্মত? অবশ্যই বাস্তবসম্মত। আমি যে স্কুলে ছিলাম সেটা বাংলা বয়েজ স্কুল, ওই স্কুলে আমাদের ফার্স্ট বয় সে ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত এক নাগারে ফার্স্ট হয়েছে, ওকে কেউ আমরা সহায়তে পারি নাই। হ্যাঁ, এবং কেন 6 থেকে 10 পর্যন্ত হয়েছে। ভেরি গুড। হ্যাঁ, তোমাদের অনেক ভাই আছে। এখন আমি তাদের ক্ষেত্রে মেইনলি আমার রোল ছিল হচ্ছে 3, হ্যাঁ 2 এবং 3 এবং 4 এর মধ্যে আমি হচ্ছে সবসময় আপ ডাউন করতাম, ফার্স্ট আর হইতে পারতাম না। আমি ক্লাস 5 এর আগে ব্যাক বেঞ্চার ছিলাম। আচ্ছা, সো ওর ক্ষেত্রে আমি জিনিসটা খেয়াল করতাম, ওকে যেই প্রশ্ন করা হোক না কেন, সেটা বিজিএস হোক, বাংলা হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, ওর কোনো উইকনেসই নাই ভাই, ও সবকিছু অ্যান্সার করতে পারছে। এমন যে তোমরা ইসলাম শিক্ষা বইটা পড়ো না, কোন সূরার কোন আয়াত এটা বলতেছে। তো আমি হচ্ছে ওর থেকে এগুলো একটু জেনে নিতাম যে তুমি ভাই এত কিছু কেমনে পারতেছো। সো ও এইটাই বলতো যে ভাই আমি হচ্ছে রিভিশন করি। এই দেখছো, তার মানে রিভিশনের পাওয়ারটা ঠিক কত। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিই যে রিভিশনের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার হচ্ছে অনেক সিনিয়র এক ভাইয়া, মানে আমার বোনরা যখন এইচএসসি দেয়, আমার বোনরা আমার থেকে 7 বছরের বড়, তো তাদের এক ফ্রেন্ড ছিল, ভাইয়াটার নাম হচ্ছে সাফাতি হক। তো সাফাতি ভাই হচ্ছে বুয়েট থেকে সিজিপিএ ফোন নিয়ে বের হয়েছে, এখন বিদেশে সেটআপ। তো সাফাতি ভাইয়ের ক্ষেত্রে ভাইয়া হচ্ছে সবসময় কলেজে ফার্স্ট হইতো। তো তখন তাকে একবার তার ফ্রেন্ডরা তাদের বাসায় যায়, দিনটা ছিল ঈদের দিন, বাসায় গেছে, তো দেখে যে সে পড়তেছে না। এখানে শেষ করি, এখন বলতে পারো ভাই আপনি কি বলতেছেন, ঈদের দিন কেন পড়বেন, শেষ করি। তো তখন সে পড়া বাদ দিয়ে ফ্রেন্ডের সাথে বের হয়েছে, তখন তাকে জিজ্ঞাসা করেছিল যে ঈদের দিন কেন পড়তেছে, তো সে আনসার দিয়েছিল যে পড়ালেখাটা তার অভ্যাস। সে এমন না যে ডেইলি 18 ঘন্টা 20 ঘন্টা পড়ে, এমন না, সে প্রত্যেকদিন 4 থেকে 5 ঘন্টা পড়ে, এর বেশি না। মানে 4 থেকে 5 ঘন্টা সে পড়বে, সে খেলাধুলাও করে, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটও করে, আবার পড়ালেখাটাও করে। বাট এটা কি মানে প্রত্যেকদিন এটা সে করবেই করবে। বাট আমাদের স্টুডেন্টরা কি হয়, ওরা পরীক্ষার আগ মুহূর্তে 18-20 ঘন্টা করে পড়ার প্ল্যান করে, যেটা বাস্তবে সম্ভব হয় না।
আর বাকি টাইমে ওরা 1 ঘন্টাও পড়ে না। তো কেউ যদি পড়ালেখাটাকে, আমি তোমাদেরকে বিভিন্ন সময় এটা বলে আসছি, লেখাপড়া হচ্ছে একটা অধ্যাবসায়, তোমরা ছোটকালে শিখে আসছো, কথাটা কিন্তু অনেক মানে লজিক্যাল। এটা একটা অধ্যাবসায়, এটা একটা সাধনা, এটা একটা চর্চা, এটা তোমাকে সবসময় করতে হবে। তুমি যদি এটা সবসময় কন্টিনিউ করো তাহলে তুমি পরীক্ষার আগে ভালো রেজাল্ট করতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, এখানে হয়তো একটু ডিমোটিভেটেড হয়ে গেছো যে অভিভাবক যেমন হচ্ছে আরামসে 4-5 ঘন্টার কথা বলছে, তুমি হয়তো টেবিলে 1.5 ঘন্টা বেশি বসে থাকতে পারো না। 4-5 ঘন্টার ব্যাপার না, হয়েছে এরকম আছে। ম্যাটেরিয়াল বানাইতে যে আমার 4 ঘন্টা লেগে যায় মাঝে মাঝে। ওটা আমি খেয়াল করছি। এটা তোমরা যে একটু ব্যাক বেঞ্চার আসো, হ্যাঁ, যারা একটু মিডল বেঞ্চার আসো, তোমরা বেশিক্ষণ বসে বসে পড়াশোনা করতে না, পারো এই না। জেনারেশন একটু সমস্যা আছে, ওদের না, ওদের তো এখন ডিস্ট্রাকশন অনেক। ওদের কাছে যেমন আমাদের ক্ষেত্রে, আমি যখন স্কুল লাইফে ছিলাম আমার ক্ষেত্রে একটা ছিল খেলাধুলা, বাইরে যে খেলবো, টিভি। যেমন আমাদের আগের জেনারেশন, যেমন আমাদের বাবা মার জেনারেশন টাইমে তাদের মানে পুরো গ্রামে হয়তো একটা টিভি ছিল, তাই না? ডে বাই ডে কি হচ্ছে, টিভি আসলো, তো ওই জেনারেশন মানে আমাদের জেনারেশন ছিল টিভির প্রতি এডিকশন। বাপ মা কিন্তু অনেক, মানে আমার আব্বু আমা অনেক কম নিত, আমি অনেক টিভি দেখি। আর এখন জেনারেশন একটু আগে গেছে, ওদের কাছে কিন্তু রিসোর্সের অভাব নাই, ফোনে অনলাইনে সোশ্যাল মিডিয়া, তাই না? মানে এগুলোর অভাব নাই, ওদের এইসব ডিস্ট্রাকশন ওদেরকে টানবে। ইভেন আমি ওদেরকে কিন্তু সাপোর্ট করি যে তুমি যদি একটু জিনিস খেয়াল রাখো, বোর্ড পরীক্ষার রেজাল্ট নিয়ে যতই মতবাদ থাকুক, আলটিমেটলি আমাদের কিন্তু জেনারেশনের রেজাল্ট কিন্তু ডে বাই ডে ভালো হচ্ছে। এটা জিনিস খেয়াল করছো? তুমি যদি খেয়াল করো যে মেডিকেল অ্যাডমিশনের কাটমার্ক বেড়ে যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতেও কাটমার্ক, হ্যাঁ যদিও এই বছর ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট অনেক খারাপ আসছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কিন্তু রেজাল্ট অনেক ভালো আসতেছে। এটা কি খেয়াল করছো? এই জেনারেশনে এত ডিস্ট্রাকশন, এই জেনারেশন এত খারাপ, তারপরে কিন্তু ওদের কাটমার্ক ভালো আসতেছে। এটা আমি জানি অনেকেই ডিস্ট্রাকশনের ফাঁদে পড়ে যাচ্ছে, বাট যারা এটাকে পজিটিভ ভাবে ইউজ করতে পারতেছে তারা কিন্তু একদম মানে কোপ দিচ্ছে একটা। তার মানে এমন না যে তুমি তোমার মোবাইল ফোনটা ধরে খারাপ হয়ে গেছো, হ্যাঁ, তোমার কাছে পিসি আছে বলে তুমি নষ্ট হয়ে যাচ্ছ, এরকম না। এই প্রিভিয়াসলি, হ্যাঁ, এই সুবিধাটা নিয়ে অনেকে কিন্তু ভালো করতেছে। সো এই জিনিসগুলোকে তোমার ক্ষতিকর না ভেবে এই জিনিসটা উপকারী হিসেবে ভাবতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সাজেশন। এরপর আমার একটা প্রশ্ন অভিজ্ঞের কাছে, যে এক্সাম দেওয়াটা কি বেশি জরুরি কিনা? এক্সাম না দিলে কি সমস্যা হবে? না, এক্সাম তো সবসময়, আমি রিসেন্টলি একজনের কোয়েশ্চেন পেয়েছি, আমাকে বলে ভাই প্রি টেস্ট পরীক্ষা দিতে চাচ্ছি না। আমি অবাক হলাম যে প্রি টেস্ট পরীক্ষা কেন দিব না? আরে ভাই আমার রিভিশন মানে প্রিপারেশন হয় নাই। আনলাম তো, মানে এত ভালো প্রিপারেশন না হলে তো পরীক্ষা দিব না। আচ্ছা, ও কিভাবে বুঝবে ওর প্রিপারেশনটা ভালো নাকি খারাপ? ও তো পরীক্ষাই দেয় না এখনো। হ্যাঁ, ওর হয়তো বা রিভিশনটা হয় নাই, বাট পরীক্ষা না দিলে কেউ কখনো নিজের ভুল বুঝতে পারে না। আর ওরা যারা এসএসসি 26 আছে, এসএসসি 27 তো তাও পুরাতন কারিকুলাম থেকে স্টার্ট করলো, ওরা তো কোনো বোর্ড পরীক্ষা দেয় নাই, কোনো সিঙ্গেল একটা বোর্ড পরীক্ষা দেয় নাই। ওরা বোর্ড পরীক্ষার কোনো ফিল্ডটাই ওদের নাই। এই ফিল্ডটা না পেতে পেতে ওদের এখন আসছে যে প্রি টেস্ট পরীক্ষাকে ওরা পরীক্ষা মনে করতেছে না। হয়তো বা কদিন পর বলবো ভাই টেস্ট পরীক্ষা দিব না, ডাইরেক্ট বোর্ড পরীক্ষা দিব। বোর্ড পরীক্ষার আগে আসতে বলতে পারবে ভাই অটো পাস করার জন্য আমরা আন্দোলন করব, আমাদেরকে সাপোর্ট দেন। হ্যাঁ, করোনা বাড়তেছে, অটো পাস চাই। এটা বাট আলটিমেটলি এই ব্যাচটা যেহেতু বিভিন্ন পরীক্ষা দিয়ে আসতে পারে নাই, তো ওদের অবশ্যই পরীক্ষা প্রয়োজন। শুধু এই ব্যাচ না, যে কোনো ব্যাচের জন্য পরীক্ষা প্রয়োজন। আমি আমার স্কুলের তো কোনো পরীক্ষা তো জীবনে মিস দিই নাই, যত মডেল টেস্টই হোক কেন সবকিছুই দিছি। কলেজেও এরকম ছিলাম আমি, পরীক্ষা না দিলে কখনোই কোনো কিছু হবে না। আর এই যে ওরা যে বলে রিভিশন কখন দিবে, আমি একটা কথা বললাম না, আমি তো রিভিশন দিতে পরীক্ষা আসতে, পরীক্ষা দিতে হবে দেখি তো রিভিশন জিনিসটা মাথায় আসবে। ওরা যদি পরীক্ষা না দেয়, ওরা জীবনে রিভিশন দিবে? রিভিশন না দিলে কোনো কিছু শেষ হবে? তো অবশ্যই পরীক্ষা ওদের খুব ম্যান্ডেটরি। আমরা কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে বা প্ল্যাটফর্মের পক্ষ থেকে শুধুমাত্র এসএসসি 26 জন্য কিন্তু একটা অনলাইন এমসিকিউ এক্সাম ব্যাচ নিয়ে আসছি, ওমেপ। ওরা কিন্তু এই যে এখন যে সাপোর্টটা পাচ্ছে, এখন থেকে শুরু করে একদম বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত, আমি যদি একটু সংক্ষেপে আবার বলি, ওরা প্রত্যেকটা অধ্যায়ের মাল্টিপল অ্যাটেম্পট এক্সাম 1 দিতে পারবে, আবার মাল্টিপল অ্যাটেম্পট এক্সাম 2 দিতে পারবে, এরপর সিঙ্গেল অ্যাটেম্পট এক্সাম দিতে পারবে। একটা অধ্যায়ের উপর যদি এরকম 2টা মাল্টিপল আর একটা সিঙ্গেল অ্যাটেম্পট এক্সাম দেয়, ওই চ্যাপ্টারে কিন্তু কিছু বাদ থাকে না। এরপর সাবজেক্ট ভিত্তিক ভাবে আবার সেম পরীক্ষা দিতে পারবে, যে মাল্টিপল অ্যাটেম্পট এক্সাম, সিঙ্গেল অ্যাটেম্পট এক্সাম, এভাবে পুরো সাবজেক্টের নলেজ হয়ে যাবে, মানে চ্যাপ্টার প্লাস সাবজেক্টের নলেজ হয়ে যাবে। শুধু এখানেই না, এরপরে হচ্ছে ওরা যখন টেস্ট পরীক্ষা দেবে, নতুন টেস্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু আবার সাবজেক্ট ভিত্তিক সিঙ্গেল আর মাল্টিপল অ্যাটেম্পট এক্সাম ওরা দিতে পারবে। এখানেও শেষ না, ওরা যখন বোর্ড পরীক্ষা দিবে, বোর্ড পরীক্ষার একদম আগ মুহূর্তে আমরা রিটেন এক্সাম চালু করব। ওরা ঘরে বসে অনলাইনে রিটেন পুরো এক্সামটা বোর্ড পরীক্ষা অনুরূপভাবে আমাদের সাথে দিতে পারবে। এই পুরো ফ্যাসিলিটিসটা ওরা যারা সায়েন্স সাবজেক্টগুলো দিতে পারবে, মাত্র 499 টাকা ছিল সর্বোচ্চ ডিসকাউন্ট, এখন আমাদের ডিসকাউন্ট প্রাইস হয়ে গেছে 575 টাকা।
আমি কিন্তু অনেকজনের সাথে আলোচনা করছি যে আচ্ছা দেখো আমি তোমাদেরকে এরকম সার্ভিসটা দিব, তুমি যদি এরকম সার্ভিসটা চাও তোমার আনুমানিক কত টাকা খরচ হবে। ওরা বলে ভাই অফলাইন না অনলাইন। আমি বললাম প্রথমে বলছি অফলাইন, বলে ভাই অফলাইন হলে তো 5-6 হাজার টাকা। দেন আমি বললাম আচ্ছা অনলাইন, অনলাইন হলে তো ভাই 2-2.5 হাজার টাকা। আর আমি ওদেরকে বলি যে জানো আমার কিন্তু এটা মাত্র রেগুলার প্রাইস 700 টাকা, 700 টাকা, আর ডিসকাউন্ট দিয়ে এখন 575 টাকা। আচ্ছা, তো এই যে কোর্সের প্রমোশনের বিষয়টা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, বাট আমি এই জিনিসটা অ্যাড করি, একটা প্রশ্নের সাথে সাথে আমি অ্যাড করে দিব যে মডেল টেস্টের জন্য কোথাও কি ভর্তি হব কিনা। মডেল টেস্ট বলতে আমি বুঝছি তোমরা কোনটা বোঝাইছো, যে অফলাইনে বিভিন্ন কোচিং সেন্টারে যেই এক্সাম ব্যাচটা হয়, আমরা নিজেরাও ভর্তি হয়েছিলাম, আমার কোচিং আছে। আচ্ছা ঠিক আছে, অনেকে হয়তো হয়েছে, আমি গরিব ছিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে মেনলি কি হয়েছে 3 মাস ব্যাপী পরীক্ষা হয় এবং তারা হচ্ছে 3 মাসের বেতনটা রাখে। বলে কি আমাদের কোচিং মানে এক্সামের ব্যাচের কেমন কোনো ফি নেই, আমরা জাস্ট হচ্ছে মাসিক ফিটা নিব। আর ভাই 3 মাস তো ক্লাসই হয় না, তাই না? তাহলে কিসের ফি? মেনলি কত হয়? 6,000 খুব কম বলে ফেলছে, মেনলি এটা হচ্ছে 7,000 থেকে শুরু হয়, 7,000 8,000। তুমি যদি না নাম বলা উচিত না, তুমি যদি বড় একটা প্ল্যাটফর্মে যাও, বড় প্ল্যাটফর্মে একটা কাহিনী, যারা হচ্ছে 90টা শাখা পুরো বাংলাদেশে, তারা কিন্তু হচ্ছে 9,000 টাকা করে। না, বড় প্ল্যাটফর্মে একটা কাহিনী বলি। তখন হচ্ছে আমি ক্লাস 8-এ পড়ি, আজ থেকে 10 বছর আগে। তো আমার স্কুলে যেহেতু আমার রোল 1 ছিল, তো আমাদের যে রোল 3 ছিল ও মডেল টেস্ট, আমাদের টাইমে যে জেএসসি পরীক্ষা যেহেতু ক্লাস 8-এর, তো ও এই মডেল টেস্টে ভর্তি হয়েছিল। তো ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল, মানে তাদের একটা মার্কেটিং পলিসি যে তোমার স্কুলের প্রথম দ্বিতীয় তৃতীয় জনকে নিয়ে আসবা, তাহলে আমরা তোমাদেরকে হচ্ছে একটা ব্যাগ দিব, যে ওই 100 টাকার ব্যাগ যেগুলো, ওই যে ফিতা সিস্টেম, হ্যাঁ ফিতা সিস্টেম, সেটা আর কি গিফট দিবে। তো আমাদের যে রোল 3 আমাদেরকে নিয়ে গেছে, তো আমিও গেছিলাম। তো তারপর হচ্ছে গেলাম, দেন আমার সব তথ্য নিছে, আমার নাম, স্কুলের নাম, রোল নাম্বার, ফোন নাম্বার, মানে তখন তো আমার ফোন, তো ফোন নাম্বার, এরপর আমাকে ব্যাগও দিচ্ছে, দেন ব্যাগ কাঁধে দিয়ে আমাকে ছবি তোলা দিচ্ছে। তো আমি খালি ব্যাগটা নিয়ে চলে আসছি, এরপর আমি আর যাই নাই। আচ্ছা, এই ছবি তোলার বিষয়ে একটা মজার গল্প আছে, বুঝছো? আমি হচ্ছে ধরো অ্যাডমিশন সময়, আমি এটা নামটা উল্লেখ করি, তোমরা ভালোভাবে বুঝতে পারবা। না থাক, নামটা উল্লেখ করা বেটার হবে না, না বলাটা বেটার হবে না, পরে আইসা আমারে খুঁজবে যে কই ওই ইরান কই করবে, হ্যাঁ আমার ডাকনাম কিন্তু ইরান। হ্যাঁ আচ্ছা, সো বিষয় আমি নামটা উল্লেখ করি না। এটা হচ্ছে বাংলাদেশের টপ 3 মেডিকেল অ্যাডমিশন কোচিং এর জন্য প্রসিদ্ধ, এবং তার হচ্ছে সাথে সাথে ইঞ্জিনিয়ারিং কোচিংটাও চলে, মনে হয় বুঝে ফেলছো না? আচ্ছা যাই হোক, সো আমি হচ্ছে মেডিকেলে প্রথমে ভর্তি ছিলাম। আমি তো বুঝতে পারছো টাকার সমস্যা, আমি অর্ধেক প্রাইস দিয়েছিলাম, বুঝছো? আমার কাছে হচ্ছে 20,000 টাকা চাইছিল, আমি 10,000 দিয়ে ভর্তি হয়েছিলাম। পরে একটা ফর্ম ফিল আপ করা লাগছে আমার। সো আমি হচ্ছে পরবর্তীতে বুঝলাম যে না, মেডিকেলটা আমার মনে হয় না হবে, আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং দিকে চলে যাই। সো আমি সেখান থেকে হচ্ছে তাদের ইঞ্জিনিয়ারিং সেগমেন্টের দিকে চলে গেছি। সো আমার যখন মেডিকেল এক্সামটা হইলো, আমি শুধুমাত্র একটা অ্যাডমিশনে দিয়েছি মেডিকেল, আমার ওটা কিন্তু টার্গেট ছিল না। হ্যাঁ হয়ে গেছে, পরে বাসা থেকে পিড়াপিড়ি করছে, ভর্তি হও ডাক্তার রবি, টাকা টাকা। হ্যাঁ সো এরকম ডাক্তারদের টাকার অভাব নেই। হ্যাঁ আমি তো টাকার বিছনা করে এখন শুয়ে আছি, তাই না? আচ্ছা যাই হোক, সো বিষয়টা কি, তো আমি যখন হচ্ছে মেডিকেল এরকম এক্সাম দিলাম, হ্যাঁ তো আমার কিন্তু তেমন প্রিপারেশন ছিল না। আমি নিজে হচ্ছে বায়োলজি পড়তাম, ফিজিক্স পড়তাম, কেমিস্ট্রি পড়তাম, নিজেই পড়তাম। হ্যাঁ সো আমি হচ্ছে মেইনলি 402তম হয়েছিলাম। হ্যাঁ সো এখন কি হয়েছে, ওই একটা কথা বলি, মেডিকেলের জন্য আমি যাদেরকে দেখি মানে তারা পাগলের মতন পড়ে, একদম ডেডিকেটেড, মানে ইভেন ওরা মেডিকেল পরীক্ষা দেওয়ার আগে মনে করে ওরা ডাক্তার হয়ে গেছে, এরপরে ওরা দেখি 10-12 হাজার সিরিয়াল পেছনে থাকে। আর ভাই আপনার নাকি ইচ্ছা ছিল না, তারপর 402তম কিভাবে হন? এটা অবশ্যই কিছু ট্যাকটিক্স আছে, এখন মানে আমাদের সামনে ঢক মারতেছেন। না অবশ্যই ট্যাকটিক্স আছে। আমার প্রিপারেশনটা মেইনলি কিন্তু বইটার জন্য ছিল, এবং আমার টার্গেট কি ছিল জানো? আজকে থেকে সাজিদ ভাই ম্যাথ আর ফিজিক্স পড়াবে আমাদের নতুন। আরে ম্যাথ ফিজিক্স কোন ব্যাপার নাকি? না, আমার টার্গেট ছিল হচ্ছে ঢাবি টপ 10, বইয়ের টপ 100, আর মেডিকেল হচ্ছে টপ 1000, 10, 100, 1000। হ্যাঁ আমার এরকম টার্গেট ছিল, এবং আমি কনফিডেন্ট ছিলাম যে আমার যেরকম প্রিপারেশন ছিল, আমি তো করোনা টাইমের মধ্যে পড়ে গেছিলাম, তো ওইটা আমি এমন ভাবে প্রিপারেশন নিছিলাম যে আমি শিওর ছিলাম এরকম আমার পজিশনটা আসবে। মেডিকেল আমি বলছিলাম না 1000, আমি এক্সাম দিয়ে মনে করছিলাম যে না আমার পজিশন হয়তো 1200 থেকে 1500 মধ্যে থাকবে। এক্সাম হচ্ছে বাকিরা মনে একটু বেশি খারাপ দিয়ে ফেলছে না, এটা আমার মনে হয়। মানুষ চান্স পায় না, চান্স পাওয়ার কত ফ্লেক্স নাই। ঠিক আছে, এটা আমার মনে হয়েছে, আমি মনে করছি যে না সবারই হয়তো ভালো হয়েছে। তো যাই হোক, বিষয়টা এরকম। এটা নিয়ে কিন্তু আমরা অনেক বিস্তারিত আলোচনা করব, যে কিভাবে হচ্ছে তুমি ট্যাকটিক্যালি প্রিপারেশন নিয়ে ভালো করতে পারো। হ্যাঁ খুব যে পড়লে তুমি ভালো করবে এরকম না, আমার অনেক ফ্রেন্ড আছে 2বার দিয়েও চান্স পায় না। আমিও কিন্তু মেডিকেল পরীক্ষা দিছিলাম প্রিপারেশন ছাড়া। হ্যাঁ আমারও কিন্তু একটা পজিশন আসছে, কিন্তু বলবো না। ফোন নাম্বারের ডিজিট নাকি? না, এতটা খারাপ স্টুডেন্ট না। বায়োলজি আমার ভালো লাগে না, বাট আমার পজিশন ছিল হচ্ছে তোমার 20,000 মধ্যে ছিল। ও মাই গড। না, এটা দিয়ে প্রাইভেট মেডিকেলে হওয়া যেত। হ্যাঁ অভিক ভাই প্রাইভেট মেডিকেলের ডাক্তার।
টাকা লাগতো আবার 20 লাখ, এত টাকা পাবো কোথায়? আমার এখানে একটা অ্যাডমিশনের ক্ষেত্রে কথা বলি যে ওদের কিন্তু আমি প্রায় বলি যে আমি কিন্তু স্কুলে টিচার ছিল না, কলেজেও ছিল না। ইভেন আমি আরেকটা কথা বলি, আমার কিন্তু অ্যাডমিশনেও কিন্তু আমি কোনো কোচিং করি নাই। আমার যে বড় বোনের কথা বললাম, আমার তো দুইটা বড় বোন। আমার একটা বড় বোন হচ্ছে যে বাংলাদেশে যে অফলাইনের জায়ান্ট অফলাইন কোচিং মানে রাস্তায় বাইরে যাদের পোস্টার, বুঝতে পারছো না কাদের কথা বলছি, তাদেরই তো ক্লাস 8 আমাকে নিয়ে গেছিল না, যে ছবি তুলেছিল, দেন আমি ব্যাগ নিয়ে যাই নাই। আচ্ছা, তো তাদের 10 নম্বরের যে শাখা, ওই শাখাতে হচ্ছে আমার বোন হচ্ছে ইনভিজিলেটর হিসেবে কাজ করতেছে, পরীক্ষক হিসেবে। তো তখন হচ্ছে যেহেতু করোনার টাইম চলে আসছে, আমাদের অ্যাডমিশন ব্যাচ, আর তখন হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মানে একদম পিক পয়েন্টে ফ্যামিলি, আমার বোনরা হচ্ছে ফ্যামিলি হ্যান্ডেল করে। তো তখন হচ্ছে ওই তাদের হচ্ছে প্রত্যেকটা শাখার হচ্ছে একজন করে ম্যানেজার থাকে, যে ওই শাখার ম্যানেজিং মানে ডিরেক্টর সে আর কি কন্ট্রোল করবে। তা আমার বোন যে আর কি রিকোয়েস্ট করছিল যে যেহেতু সে এখানে জব করে, তার ভাইয়ের ক্ষেত্রে পেমেন্টটা কমানো যায় কিনা। ওই টাইমে আমাদের টাইমে পেমেন্ট ছিল 20,000 ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে। তো তারা বলছে যে মানে তাদের যদি কোনো রিলেটিভও হয় তাও কমাবে না, 20,000 মানে 20,000ই। ইভেন হচ্ছে তখন অ্যাডভান্স দিতে হবে হচ্ছে কত, 12,000। তারপরে ওই টাইমে আর কি আমরা অ্যাডভান্সটা দিই নাই, অ্যাডভান্সটা দেওয়া হয় নাই। মানে করোনা, ওরা তার আমি বলি এটা তো করোনাটা পরে আসছে, অ্যাডভান্স কেন দিই নাই, তারা তো আবার এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করে টেস্ট পরীক্ষার আগে। ধরো তুমি 2020 ইন্টার পরীক্ষার্থী, তোমার 2019 সালে তারা দেয় যে সুবিধামূলক ব্যাচে ভর্তি হওয়ার জন্য আগে ভর্তি হন। তো এই আগে যখন আর কি কথা বলছিল, তারা বলছে দিবে না। তো এটাতে আমার বোন একটু কষ্ট পেয়েছিল যে তাদের ইয়াতে কাজ করে, জব করে, তাদের পরিচিত হওয়া সত্ত্বেও যদি একটু কমাইতো একটু ভালো হইতো। আমরা তো ফুল ফ্রি চাচ্ছিলাম না, জাস্ট কমাইতে বলতেছিলাম। তো তারা তখন এটা রাজি হয় নাই। তো আমরা তখন আর ওই টাইমে ভর্তি হই নাই, ভাবছিলাম যে হয়তো বা ইন্টার পরীক্ষার পরে ভর্তি হবো, বাট আমাদের ইন্টার পরীক্ষাই হয় নাই, করোনা চলে আসছে, পরে আর আমার ভর্তি হওয়াও হয়নি। হয়তোবা করোনা না আসলে আবার ভর্তি হইতাম, বাট আলটিমেটলি এটাই ছিল আমার, আমি মাঝে মাঝে বলি আমি অ্যাডমিশনে প্রিপারেশন নিই নেই। তো এই ছিল হচ্ছে আমার রিজনটা, বুঝতে পারছো? বাট আমার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু আমার খারাপ লাগে যখন কেউ মনে করে যে বলে এই যে রাউন্ড 3-তে, তুমিও জানো কিন্তু রাউন্ড 3-তে আমরা বেশ কয়েকজন স্টুডেন্টদের কিন্তু ফ্রি এনরোল দিয়ে দিছি, তাই না? ওদেরকে কিন্তু আমরা আগের থেকে চিনি, প্লাস হচ্ছে আমরা জানি যে এই ছেলেটা ডেডিকেটেড পড়ালেখার প্রতি। তো কেউ পড়ালেখার প্রতি ডেডিকেটেড থাকলে আর সে যখন কোনো অপরচুনিটি পাচ্ছে না, এটা কিন্তু খারাপ লাগে। আবার এটা মাঝে মাঝে খারাপ লাগে যে একটা বড় অনলাইন অফলাইন প্ল্যাটফর্ম, তাদের মানে স্টুডেন্টের অভাব নেই, ইচ এন্ড এভরি স্টুডেন্ট হয়তো তাদের কাছে পড়ছে, এরকম একটা কোম্পানি, তারাও কিন্তু মাঝে মাঝে একটু ছাড় দিতে পারে। বাট এটা একটা খারাপ লাগার বিষয় ছিল ওই টাইমে। এমন কিন্তু কখনোই হবে না যে তুমি হচ্ছে আমাদের পেমেন্টটা এফোর্ড করতে পারতেছো না বলে আমাদের কোর্সটা নিতে পারছো না। ওরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারে আমাদের সাথে, ইভেন অনেকেই কন্ট্যাক্ট করছে। আমি বলি একদম ফ্র্যাঙ্কলি বলি, দেখো আমাদের কোর্স একজন কিনে ওরা কিন্তু 4-5 জন পড়তে পারে। ধরো ও ফোনে আমাদের কোর্সটা কিনলো, এখন ও 5 জনের সাথে দেখতেছে, এটাকে আমি দেখতে পারবো না? ও 5 জনের সাথে শেয়ার করতে পারে। মাদ্রাসা পড়ুয়া 4 জন ছেলে, হ্যাঁ খুব ভালো লাগছিল অনেক, একদম প্রথম দিকে ওরা আমাকে ফোন দিয়ে ডাইরেক্ট বলছে ভাই আমরা 4 জন ক্লাসটা করবো। ওরা অনেক কম টাকা বলছে যে ভাই 4 জন আমার টোটাল এত টাকা দিব। আমার প্রথম কোশ্চেন ছিল যে আচ্ছা তোমরা তো একজনই কোর্সটা কিনে 4 জন করতে পারতা, তাহলে কেন 4 জন এত কম টাকা দিতে চাচ্ছ? আমি ওদেরকে দিয়ে দিচ্ছি এক্সেস। ওরা বলছে যে না ভাই আমরা এখানে অনেস্ট থাকতে চাই। ওরা কম টাকা দিয়ে পড়লেও যে একজন কিনে যে 4 জনকে দিবে এমনটা না, ওরা 4 জন ইন্ডিভিজুয়ালি নেবে, বাট এটা কম টাকাই পড়বে। এটা কিন্তু খুব ভালো লাগছিল, ইভেন আমি সাথে সাথে রাজি হয়ে গেছিলাম। ইভেন ওরা এখন আমাদের সাথে আসে আর রেগুলার এসডব্লিউ দেয়। সো তোমরা হয়তো বুঝতে পারতেছো যে আমরা হচ্ছে এসএমটাকে একটা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে রান করতেছি না, তাই না? সো আমাদের এই যে স্যালারিটা বা যে পেমেন্ট আমরা নিচ্ছি তোমাদের কাছ থেকে, এটা মেইন টার্গেট হচ্ছে যাতে আমরা খরচটাকে কোনোভাবে ম্যানেজ করতে পারি, মেইনটেইন করতে পারি, তাই না? বুঝতেই পারতেছো আমরা একটা রুম নিচ্ছি, তাই না? আমাদের এসি আছে, এটা কিন্তু আমাদের থাকার বাসা না, ওকে? এটা কিন্তু আলাদা একটা স্টুডিও। সো তোমরা হয়তো এই জিনিসটা রিয়েলাইজ করতে পারতেছো। সো এমন না যে তনুরের বাসায় এসি আছে পার্সোনাল। আচ্ছা, না তুনু তো একটু আছে আইফোন ম্যান আইফোন চালায়। হ্যাঁ, আমরা গরিব মানুষ, আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড দিয়ে হচ্ছে কোনোভাবে চালানোর চেষ্টা করি, চার্জই থাকে না, এরকম বিষয়টা। তো যাই হোক, সো বিষয়টা এরকম। তোমরা যদি এখন আচ্ছা আমাদের যে গ্রুপটা আছে, তাই না, আমরা যে প্রাইভেট গ্রুপটা দেখি, এখন এই গ্রুপের মেম্বারের সাথে তুমি যদি এখন 6,000 দিয়ে গুণ করো,
তাহলে কিন্তু আমাদের স্যালারি বা আমাদের এই জিনিসটা খুঁজে বের করতে পারবো না, বুঝছো? আমরা হচ্ছে যখন স্টুডেন্ট ছিলাম তখন এই কাজটা করতাম, যে ওই প্ল্যাটফর্মে কত টাকা আয় হচ্ছে, ওই স্যারের ব্যাচে কত টাকা হচ্ছে, 24 জন গেছে 1500 দিয়ে গুণ কর, এই তো স্যারের টাকা। আমাদের 6000 5,500 গুণ করে লাভ নাই। হ্যাঁ, তো বিষয়টা আসলে বাইরে থেকে দেখতে যেরকম মনে হয় আসলে ভেতরে বিষয়টা অন্যরকম। হ্যাঁ, আমি যদি বাইরে থাকতাম, আমি যদি এখন এসএমএ না থাকতাম, আমি যদি এসএমএ জিনিসটা দেখতাম এরকম এরকম হচ্ছে, তখন আমি নিজে গুণ করে দেখতাম। ওদের 200 স্টুডেন্ট, হ্যাঁ 5,500 দিয়ে গুণ করে দেখ, হ্যাঁ কত হয়েছে? 10 লাখ না? ও মাই গড, 11 লাখ দিয়ে তো সারা বছর চলা যায়। হ্যাঁ, ওরা তো তাহলে পুরো প্রফিট, লাভে লাভে। আমরা রাউন্ড ওয়াইজ সেল করছি না, রাউন্ড যাই হোক বিষয়টা এমন, বিষয় কি এখানে অনেক খরচ আছে না? তোমরা যে ওয়েবসাইট দেখছো না, ওয়েবসাইটে কিন্তু একটা ভালো ভালো খরচ হয়েছে, রাইট? তারপরে যে বুঝতেই পারতেছো অনেক দিকে কিন্তু খরচ আছে, তাই না? আমাদের হেডফোন একটা ক্যামেরা নিতে হবে, আমাদের হচ্ছে স্টোরের জন্য আলাদা ফোন নিতে হচ্ছে, তাই না? আমাদের মাইক্রোফোন নিতে হচ্ছে। ও যখন একটা কথা বলছে আমি কিন্তু হাসতেছিলাম মনে মনে। আমরা যথেষ্ট এখনো কিন্তু ব্যাকডেটেড আছি, আমরা ট্রাই করতেছি ডেভেলপ করার। বাট ওই যে তোমরা যে আমাদের কাছ থেকে বেটার সার্ভিসেস চাও, যে ভাইয়া না আপনারা আরো এটা করেন এটা করেন, এইটার জন্যই কিন্তু আমরা কি বলতে পারো যে ফাইনান্সিয়ালি কিন্তু কি বলা যেতে পারে ট্রাই করতেছি ওঠার, এখন যতটুকু উঠতে পারি। এখন হচ্ছে কি, আমরা যদি গ্রো করতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে টাকা, আর একটা হচ্ছে ভালোবাসা, সাপোর্ট, তাই না? আমরা ইনশাল্লাহ ভালোবাসা এবং সাপোর্ট পাচ্ছি, তাই তো? টাকা পয়সা আমরা ইনশাল্লাহ পেয়ে যাবো, টাকা পয়সা নিয়ে এখন আমরা চিন্তা করতেছি না, ইনশাল্লাহ পেয়ে যাবো, যেহেতু আমরা দেখতেছি আমাদের হচ্ছে অনেক মানুষ ট্রাস্ট করতেছে। ইনভেস্টর লাগবে, ইনভেস্টর, হ্যাঁ ইনভেস্টর লাগবে সামনে ইনশাআল্লাহ। কেউ ইনভেস্ট করেন স্টুডেন্টদের। শার্ক টাইম বাংলাদেশ থেকে কাউকে যদি আমরা পাইতাম তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসি যে এটা অনেক বেশি এখন শুনতে পারতেছি এবং প্রতি মাসে এই উপলক্ষে আমার একটা ভিডিও যায়, তাই না? জানুয়ারি মাস যখন চলে গেল, ফেব্রুয়ারি মাসে বলতেছি যারা জানুয়ারি মাসে পড়াশোনা করে নাই তারা কি করবে, মার্চ মাস যখন আমরা ভিডিও করতেছি আগের 2 মাসে যারা পড়াশোনা করে নাই তারা কি করবে, প্রতি মাসে ভিডিও যাচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে পরীক্ষার আগের দিন আমি দেবো যে যারা সারা বছর ভিডিও করে না এক রাতে কি করবা, এই ভিডিও দিব। এটা দিচ্ছে তো, এখন তো দিচ্ছে যে মাত্র 30 দিনের পরে ঢাকা ভার্সিটিতে চান্স, মাত্র 30 দিন পরে মেডিকেলে চান্স। আদৌ কি সম্ভব? বেশি বলছো। হ্যাঁ, কেউ বলে যে 5 ঘন্টা ক্লাস করো ঢাকা ইউনিভার্সিটির চান্স শিওর। হ্যাঁ, এই একটা ভিডিও পরীক্ষা আগে পড়ো, চান্স নিশ্চিত, তাই না? এই টাইপের যা দেখো এগুলো সবই হচ্ছে ফাঁপড়বাজ। হ্যাঁ সত্যি কথা, ফাঁপড়বাজ একদম। মানে দিন ধরে ধরে কাউন্ট করে বলে, এই যে তোমাদের এসএসসি পরীক্ষা হবে না, তুমি দেখবা এসএসসি পরীক্ষার আগে 10 দিনের ভিডিও দিবে, 10 দিন পরে ভিডিও। হ্যাঁ, এই কয়েকটা টপিক পড়ো, এই চ্যাপ্টার থেকে মাত্র 3টা টপিক পড়ো, একটা সিকিউ কম, এরকম প্রশ্ন ভিডিও দিবে না। এখন তুমি দেখো যে 25 ব্যাচ তোমাদের সিনিয়র ব্যাচ যে পরীক্ষা দিল, ওদের জন্য কি ভিডিওগুলো গেছে না, তাই না? এবং তুমি বলো যে সারা বছর পড়াশোনা করে নাই, সে এই 1 মাসে এসে, সেই 15 দিনে এসে এত পড়াশোনা করবে? পড়ালেখা যদি এতই সহজ হইতো তাহলে তোমাদেরকে 2 বছর টাইম দিত না। হ্যাঁ, তোমাদের ক্ষেত্রে 1 বছর, মানে আমি বললাম যে এসএসসি পরীক্ষার জন্য নরমালি 2 বছর, মানে যেটা 12 মাস আর ওইদিকে 2 মাস, তাই না? 26 মাস। এত টাইম দিত না, অবশ্যই টাইম লাগে দেখি টাইমটা দেওয়া হয়। এইগুলা 1 মাস 2 মাসে শেষ করা জিনিস না। সো আমাদের কাজটা হচ্ছে রেগুলার পড়াশোনা করা, বুঝছো? তোমাদের জন্য যে সময়টা দেওয়া হয়েছে আমি মনে করি যে ওই সময়টা এনাফ, যদি তুমি রেগুলার পড়াশোনা করো। আচ্ছা, সো এই প্রশ্নটা আমরা এখন আলোচনা করব। ইভেন হচ্ছে ঈদের দিন, হ্যাঁ ঈদের দিন রাতের বেলা আমি তো গ্রামের বাড়ি ছিলাম, আমাকে একজন কল করে এই প্রশ্নটা আমাকে বলছে যে ভাইয়া আমি এতদিন কিছুই পড়ি নাই, এখন থেকে শুরু করলে কি আমি A+ পাবো কিনা? আমি বলো তো এই বিষয়। তোমাকে কল করছে, আমি কেন আনসার দেবো? এখন বিষয়টা কি যে A+ আসলে এটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি এখন থেকে শুরু করে কতটুকু এফোর্ট দিতে চাচ্ছ, তাই না? কতটুকু তুমি এই মুহূর্ত থেকে A+ পাওয়া সম্ভব, বাট এখন ওর কাছে বিভিন্ন টাইমে বিভিন্ন বাধা আসবে। এক আসবে স্কুলের টেস্ট পরীক্ষা, যেহেতু সারা বছর এখন পড়ে না, এখন ধরো 1 মাস টাইম আছে, কথার কথা যাদের জুনে পরীক্ষা তাদের তো 1 মাস টাইম নেই। তো টেস্ট পরীক্ষা দিয়ে ও যখন ধরা খাবে, ফেল করবে, যেহেতু সারা বছর পড়ে না, এখন তো ফেল করারই সময়, তো তখনই ও মেন্টালি ডিপ্রেসড হয়ে যাবে, আর মনে করবে লেখাপড়া ওর জন্য খুব কঠিন। এটা একটা, এই বাধাকে পার করে ও যে চ্যাপ্টার শিখবে, এই শিখতে শিখতে দেখা যাবে টেস্ট পরীক্ষা আসবে, এটা একটা বড় বাধা। এটা তো একটা খারাপ রেজাল্ট আসতে পারে। এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে তো আপনি আমাকে ডিমোটিভেট করলেন, আপনি বলতে চাচ্ছেন এই মুহূর্তে সম্ভব না। বিষয়টা হচ্ছে এখন এটা কি একদমই এরকম কি আদৌ সম্ভব যে তুমি একদম টোটালি এই 5-6 মাস কিছু পড়ো নাই? এরকম হলে তো তুমি স্টুডেন্ট না। না, আমি একটু খারাপ কথা বলবো, এখন তো ফার্স্ট অফ অল তো স্টুডেন্টই না। এখন তুমি বলতে পারো না ভাই আমার ফ্যামিলিতে কেউ অসুস্থ ছিল, আমি অসুস্থ ছিলাম, 2 মাস 3 মাস অসুস্থ, বাট আমি বলছি তুমি টোটালি পড়ো না, এরকমটা কি আদৌ সম্ভব? একদমই যদি টোটালি না পড়ে, আমার ভাষ্য মতো হবে যে ওর তো মানে লেখাপড়া বাদ দিয়ে দেওয়া উচিত, যে ওর আর করা দরকার নাই, অ্যাটলিস্ট 1 মাস হলেও লেখাপড়া করতে কিছু না কিছু। তো এই ক্ষেত্রে যদি কিছু হলেও পড়ে থাকো তাহলে সাজেশন থাকবে হচ্ছে গিয়ে, তাহলে পরীক্ষা তোমার টেস্ট কবে স্কুলে, কোন স্কুলে সেপ্টেম্বরে, কোন স্কুলে জুনে,
যদি এখন সেপ্টেম্বর পরীক্ষা হয়ে থাকে তাহলে তুমি একটু লাকি, তোমার হাতে টাইম আছে, এই টাইমে তোমাদের প্রি টেস্টের সিলেবাস শেষ করা সম্ভব। আর যদি জুনেই পরীক্ষা হয়ে থাকে তাহলে তোমার এই মুহূর্তে কি বলা যেতে পারে, তুমি বিভিন্ন ওয়ান শট ক্লাস দেখতে পারো, বাট এটা একটা খারাপ ইম্প্যাক্ট পড়বে তোমার। এটা এখন আর কিছু করা নাই, ওইটাই দেখতে পারো। দেখার পরে যতটুকু সম্ভব ওটুকু পরীক্ষা দিয়ে প্রি টেস্টের পরে তুমি আবার ট্রাই করো যে টেস্ট আসার আগে আগে তোমার গ্যাপগুলোকে ফিল আপ করে ফেলো। সো আমি নর্মালি কখনো বিরক্ত হই না। হ্যাঁ, তোমরা অনেকে মনে করো যে ভাই একটা জায়গায় দুইটা মেসেজ দিলে মনে হয় ভাইরা বিরক্ত হয়, আসলে বিষয়টা এরকম না। আমাদের একটু টাইম বের করা লাগে। সো আমি কখন বিরক্ত হই, যখন তোমরা এক্সকিউজ দাও। এই যে ছেলেটা বললো যে ভাই আমি এতদিন কিছু পড়ি নাই, আমার পড়া হচ্ছে না, তখন এর সাথে যখন সে অ্যাড করে যে ভাই আমার বোনের বিয়ে ছিল, আমার এ অসুস্থ ছিল, আমি বাইরে ছিলাম, এগুলো শুনলে আমার আসলে খুব বিরক্ত লাগে। দেখো ভাই, আমি যখন ক্লাস 4 ছিলাম আমার একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল, বুঝছো? অনেকে হয়তো দেখতে পারতেছো আমার এই ব্রু এখান থেকে অর্ধেক নাই। কেন? কারণ আমি এখানে একটা রড লেগে গেছিল, রড ভিতরে ঢুকে গেছিল। আমি কিন্তু সাথে সাথে অজ্ঞান হয়ে গেছিলাম, বুঝছো? সেই জন্য কিন্তু আমাকে 1.5 মাসের মতো বেড রিটেন থাকতে হয়েছে। আমি ওই সময়ের মানে বেড রিটেন অবস্থার পরে 1 মাস পরে আমার এক্সাম ছিল, ওইখানে কিন্তু আমি ভালো করছিলাম। কেন? কারণ আমি জানতাম যে আমার ওই সময়টা এক্সাম থাকবে। সো আমি কিন্তু এই ওজোরটা দেই নাই যে ভাই আমি 1 মাসের মতো বা 1.5 মাসের মতো আমি বেড রিটেন আসি, আমার এর জন্য পরীক্ষা খারাপ হয়েছে। আমি জানি এটা দিয়ে কোনো লাভ নাই। সো তুমি এই জিনিসটা এইভাবে ভাবো। এবং ক্লাস 5 আমার কি হয়েছিল, টাইফয়েড হয়েছিল, বুঝছো? আমি কিন্তু খুবই খারাপ অবস্থা ছিলাম। আমার 14টা ইনজেকশন দেওয়া লাগছিল। আমি ক্লাস 6 আমার চিকেন পক্স হয়েছিল। আমি কিন্তু তখন ওই 1.5 মাসের মতো পড়াশোনা করতে পারি নাই, বিছনা থেকে উঠতে পারি নাই। এখন ওই সময়টা কি আমার রেজাল্ট খুব খারাপ হয়ে গেছে, আমি কি পড়াশোনা করতে পারি না? এরকম না। তখন আমার রেজাল্ট যেরকম ছিল এখন আমার রেজাল্ট তাই। কেন? কারণ আমি জিনিসটাকে রেসপন্সিবিলিটির মতো চিন্তা করছি। আমার এটা হয়ে যাচ্ছে, তাও পড়াশোনা আমাকে করতেই হবে, তাই না? আমি যেমনি ইচ্ছা আমাকে সেই জিনিসটাকে অ্যাভেলেবল করে ফেলতে হবে, তাই না? তোমরা হয়তো শুনছো আমরা যারা মুসলিম আছি আমাদের জন্য কিন্তু নামাজটা ফরজ, তাই তো? আমি গুরুতর অসুস্থ হইলেও যদি আমার কনসিয়াসনেস থাকে আমাকে নামাজ পড়তে হবে। সো তুমি পড়াশোনাটাকে সেরকম একটা অব্লিগেশন মনে করো, বুঝছো? এরকম একটা ফরজ কাজের মতো চিন্তা করো। তাহলে আমি মনে করি যে এই যে অজুহাতগুলো তুমি তোমার কাছে আর মুখ্য ফ্যাক্টর হবে না, বুঝছো? তোমার কাছে অসুস্থ হলেও তোমার মনে হবে কি সামনে আমার পরীক্ষা আছে, এটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। ওকে, তুমি অসুস্থ বলে পড়াশোনা বাদ দিবে, এরকম করে লাভ আছে ভাই? বলো, লাভ আছে? আমার এই যে স্টুডেন্ট মেডিকেল অ্যাডমিশন পড়াইছে, হ্যাঁ, খুব ভালো স্টুডেন্ট, চান্স পায় নাই। কেন? কারণ আমি কি পরীক্ষার আগে আমার ডায়রিয়া হয়ে গেছে, পরীক্ষা 2 দিন আগে আমার ডায়রিয়া হয়ে গেছে। তোমার না আমার স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট, না ডিআরএমসি স্টুডেন্ট, আরে রেসিডেন্সিয়াল কলেজ। আমি বলি একটু, আমি কেন হাসলাম, কারো অসুস্থ হাসতে হয় না। আমি ভাবতেছি ভাইয়াটা ক্লাস 5 কি জানি হইলো টাইফয়েড, ক্লাস 6 হলো চিকেন পক্স। এখন ভাইয়া প্রত্যেক বছর একটা করে রোগ হয়, এখন হলো যে স্টুডেন্ট চান্স পায় না, হয়তো ভাইয়ার ডায়রিয়া হয়ে গেছে। আমি স্টুডেন্টের উপর হাসি নাই, আমি ভাবছি সাজ্জাদ হয়েছে দেখে তার স্টুডেন্ট চান্স। এখন দেখো বিষয়টা কি, সে খুব ভালো স্টুডেন্ট, মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে। এখন সে হয়তো একটা প্রাইভেট ভার্সিটিতে পড়তেছে, আমি নামটা বলতেছি না, এবং সে একই কথা বলে, ভাই আমার তখন যদি ডায়রিয়া নাই হইতো আমি কোপায় ফেলতাম, আমি আজকে ডাক্তার হইতে। সো বিষয়টা এরকম যে তুমি যত বেশি অজুহাত দিবা সেই জিনিসটা তোমাকে তোমার উপরে তত বেশি বোঝা হিসেবে থাকবে। ওকে, কখনো অজুহাত দিবা না। তোমার লাইফে যদি ট্র্যাজেডি থাকে সেটা তুমি ব্যালেন্স করার চেষ্টা করো, তাই না? আমার অনেক স্টুডেন্ট আছে খুব গরিব, বাবা মারা গেছে, তাও সে এসএসসি তে ভালো করছে। তোমাকে কিন্তু জিনিসটা বুঝতে হবে। ওকে, আচ্ছা, অনেক লেন্দি হয়ে গেছে আমাদের পডকাস্টটা। আমি একটা প্রশ্ন নিয়ে শেষ করতেছি। আচ্ছা, এই লাস্ট প্রশ্ন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকে আমাকে এটা জিজ্ঞেস করছো। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে অবশ্যই এটা বিষয়, যে ভাইয়া এসএসসি 26 আমাদের বোর্ড পরীক্ষার পর এসএন থেকে আমাদের এইচএসসি তেও ফ্রি ক্লাস দেওয়া হবে কিনা? ভাবি বলো, দাও অ্যানসার দিয়ে দাও। এখন তোমরা একটু গেস করো তো, তোমরা কি ফ্রি ক্লাস পাবা? অবশ্যই ফ্রি ক্লাস পাবা, আমি একদম গ্যারান্টি দিচ্ছি। বর্তমানে যত রকমের ফ্রি ক্লাস আছে, তুমি ম্যাথের কথা চিন্তা করো, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, তুমি কখনো কোনো ফ্রেশ কন্টেন্ট পাবা না 3 বছর আগে, 4 বছর আগে, তাই না? এরকম হবে। নিউটনীয় বলবিদ্যা 1 মাস আগের কন্টেন্ট, বাট কাজ ক্ষমতা শক্তি এটা 4 বছর আগের কন্টেন্ট। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, ওরা কি করতেছে, প্রতি বছর 1-2টা করে চ্যাপ্টার ফ্রি দিয়ে বাকি সব চ্যাপ্টার বেড়ে দিচ্ছে, তাই না? এটা কিন্তু হচ্ছে। বাট একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ভাই, আমরা যখন এইচএসসি নিয়ে কাজ শুরু করব, আমাদের প্রথম এবং প্রধান টার্গেট থাকবে সিলেবাস শেষ করা। আমরা এসএসসি তে যেরকম সিলেবাস ধরে শেষ করছি না, এইচএসসি তে আমরা একই কাজ করব। এসএসসি তে আমরা যেভাবে তোমাদের ভাইয়া ম্যাথ পড়াচ্ছে, এইচএসসি তে আমরা একই কাজ করব। হ্যাঁ, আমাদের প্রফিট হোক বা না হোক ওটা আমাদের দেখার বিষয় না, হ্যাঁ, এটা আমরা পরে দেখবো। আমাদের প্রথম কাজ সিলেবাস আমরা শেষ করব, পরে কান্নাকাটি করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হয়তো আমরা 1 বছর বা 2 বছরের মধ্যে করতে পারবো না, বাট যতক্ষণ শেষ না আমরা কিন্তু করে ক্লাস কন্টিনিউ করে যেতে থাকবো। এরকম হবে না যে আমার এই রাউন্ডের মধ্যে, এই সাইকেলের মধ্যে সরলরেখা আছে বলে আমি সরলরেখা এখন দিব না, আমি পরীক্ষা পরে দিব, এরকম কিন্তু করবো না।
আমরা এখন যেভাবে ক্লাস দিচ্ছি না সেভাবেই দেওয়ার চেষ্টা করব। ওকে, বুঝতে পারছো তো? সো আমি মনে করি এইচএস নিয়ে তোমাদের টেনশনের কোনো কিছু নেই। ইনশাআল্লাহ ভাই আমরা এইচএসসি তো তোমাদের সার্ভিস প্রোভাইড করব। এমন না যে আমরা এসএসসি পড়াচ্ছি বলে এইচএসসি আমরা পারি না, এরকম না বিষয়টা। হ্যাঁ, তোমাদের অভিভাবক কিন্তু বলছে যে আমরা মেইনলি এইচএসসি পড়ায় অনেক বেশি অভ্যস্ত, তাই না? আমরা যে টিউশন করি বা আমরা যে ব্যাচ পড়াই এগুলো কিন্তু আমরা এইচএসসি সাবজেক্টগুলোই পড়াই। সো তোমাদের সুবিধার জন্য কিন্তু আমরা এইচএসসি তে এখন যাচ্ছি না। অনেকে যারা হচ্ছে এসএসসি 25 ব্যাচ ওরা কিন্তু 27 এসে আমাদের অনেকেই মেসেজ করছিল যে ভাই আপনারা 27 নিয়ে কাজ করেন। আমিও তাদেরকে ডিনাই করছি, কারণ কি এখন আমাদের সোল টার্গেট হচ্ছে এসএসসি 26 এসএসসি 27, তাই না? আবার আমি যদি আরো ডেফিনেট করে বলি, আরো ন্যারো করে বলি, এসএসসি 26 আমাদের প্রায়োরিটি। কেন? কারণ তুমি দেখো আমাদের প্রিমিয়াম কোর্স কিন্তু একটা, আমি কিন্তু 27 এর জন্য এখনো প্রিমিয়াম কোর্স চালু করি নাই। আমাদের 27 অনেক স্টুডেন্ট ভাই বলছে যে ভাই 27 এর জন্য চালু করেন, পরে আপনার স্টুডেন্ট পাবেন না। হ্যাঁ, আমি এখানে একটু অ্যাড করি, 27 এর ব্যাচ চালু করতে পারতাম, প্রিমিয়াম ব্যাচ এসএসসি 27 চালু এখনই করে ফেলতে পারতাম শুরু থেকে। যদি শুরু করতাম তাহলে ওদের ফ্রি ক্লাস দিতে পারতাম না, তাই না? তোমাদের ফ্রি ক্লাস যেন যায়, আমরা একটা পেইড ব্যাচ বন্ধ করে রাখছি। এটা ওরা বুঝবে না এখন, বলবে না ভাই আপনারা এমনি করেন নাই। বাট এই মুহূর্তে তোমরা দেখো, আমি যদি আবার আমি তোমাদের ইউটিউবে ফ্রি ক্লাস দিই, আমি তোমাদের ইউটিউবে পেইড ব্যাচ দিই, আমি যদি আরেকটা জায়গায় পেইড ব্যাচ দিতে যাই, আমি যদি এখানে ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স দিই, আমি তো ফ্রি ক্লাস দিতে পারবো না। এটা কিন্তু দেখো, আমি একটু আগে বলছি যে স্কুল ম্যাথমেটিক্স একটা গ্রেট লসের মধ্যে আছে। ইভেন আমি জানি যে কিভাবে এই লসটা রিকভার করতে হবে, বাট আমি জানি এই লসটা এই মুহূর্তে রিকভার করতে যে যারা আমাদের প্রতি এক্সপেকটেশন রাখছে ওরা ওই এক্সপেকটেশনটা মানে ওদের একটা আশাহত ব্যাপার হবে। আমি চাই না এটা ঘটুক। ওই আশাহত থেকে ফাইন্যান্সিয়াল লস, আমি ওইটাকে বেশি ফাইন্যান্সিয়াল লসটাকে সিলেক্ট করলাম। তোমরা হয়তো বুঝতে পারতেছো আমরা যদি দুইটা ব্যাচ রান করতাম আমাদের কিন্তু আর্থিক সমস্যাটা ইনশাআল্লাহ থাকতো না। বাট আমরা এই জিনিসটা মেনে নিয়ে কিন্তু একটা কোর্স এখন রাখছি, যাতে 26 ব্যাচ তোমরা যারা আমাদের কাছে বিশ্বাস করে আসছো, দেখো এরা কিন্তু আমাদের কোনো পেইড কোর্স ছিল না, তাই না? তো 26 ব্যাচের থেকে 27 ব্যাচের কিন্তু পেইড ব্যাচের যে রিকোয়েস্ট সেটা বেশি। প্রত্যেক দিন 27 ব্যাচ থেকে মেসেজ আসে যে ভাই 27 ব্যাচের প্রিমিয়াম ব্যাচ কোথায়? আমি ওদেরকে বলছি আসবে আসবে আসবে। আমরা চাইলে ওই ফেব্রুয়ারি মার্চ থেকে চালু করতে পারতাম, তাই না? মার্চের মধ্যে কিন্তু সবাই বই পেয়ে গেছে, আমরা করতে পারতাম। বাট আমরা 26 এর জন্য জিনিসটাকে অনেক আমরা ইউটিউবে ফ্রি কন্টেন্ট দিব, এটা মেইনটেইন করার জন্য আমরা আরেকটা পেইড ব্যাচ এই মুহূর্তে যাইনি। তো আশা করি তোমরা ভাইয়া, আমি আরেকটা বলি, কারণ আমাদের আরেকটা স্টুডিও সেটআপ নাই, আমাদের একটা স্টুডিও সেটআপ। তো আমরা ওই যে দুইটা পেইড ব্যাচ দিলে ফ্রি ক্লাসগুলো যাবে না, তো ফ্রি ক্লাসগুলো যাওয়ার জন্যই একটা স্টুডিও সেটআপে পেইড আর ফ্রি মেইনটেইন করে ক্লাস দিচ্ছি। হ্যাঁ, খুব অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে আসলে। এখন বিষয়টা কি বুঝতে পারছো তাহলে ফ্রি ক্লাসের প্রতি ডেডিকেশন কিরকম? আমি যেটা দেখছি যে ফ্রি ক্লাসগুলো কিভাবে প্ল্যাটফর্মে দেয়, হ্যাঁ বারবার হচ্ছে অন্যদের এক্সাম্পল দিচ্ছি বলে আবার মাইন্ড করিও না, এখন আমাদের দিতেই হবে, তাই না? হ্যাঁ, একটু রেলিভেন্ট রাখাই উচিত। যেটা আমি দেখছি যে অন্যান্য প্ল্যাটফর্ম কিভাবে ফ্রি ক্লাস দেয়, তারা হচ্ছে আগের ব্যাচে যে পেইড ক্লাসগুলো সেগুলো রেকর্ড ফ্রি ক্লাসে দিয়ে দেয়। তোমরা কি এরকম কিছু দেখছো এখানে? না, আমরা পেইডের জন্য আলাদা রেকর্ড করি, ফ্রি এর জন্য আলাদা রেকর্ড করি। কখনো এরকম না যে পেইডের জন্য আমরা আগে রেকর্ড করছিলাম সেটা আমি এখন ফ্রি ইউটিউবে দিচ্ছি, এরকম আমরা কখনো একই টপিক আমি পেইডে আলাদা পড়াইছি, ফ্রিতে আলাদা পড়ছি। হ্যাঁ, পড়ানোর স্টাইল ভিন্ন ভিন্ন ছিল, বাট আমি আবার বলতেছি ফ্রিতে কিন্তু দেওয়া হচ্ছে মানে এই না যে যেন তেন ভাবে পড়ানো হয়েছে, একদম ডিটেইলসে যে পড়া হয়েছে। ওদের ফিজিক্সের কথা যদি বলি, আমি কিন্তু খালি কনসেপ্ট আর বোর্ড কোশ্চেন করে নাই, কনসেপ্ট প্লাস ম্যাথমেটিক্যাল প্রবলেম, কোন ইকুয়েশন কিভাবে ইউজ করতে হবে সবই কিন্তু এক্সপ্লেন করে করে ওদেরকে দিচ্ছি আমি। সো ইনশাআল্লাহ আমি বুঝতে পারতেছি যে তোমরা যারা ভাইয়া টাকার সমস্যার জন্য ভর্তি হতে পারছো না, তোমাদের বাসা থেকে পারমিশন দেয় নাই, স্বাভাবিক, এটা স্বাভাবিক ঘটনা। তোমরা যে খুব মিস করে যাচ্ছো এরকম না, কিন্তু আমরা কিন্তু ফ্রি ক্লাসও যথেষ্ট পরিমাণ ডেডিকেটেড আছি। বলার কারণে কিন্তু অনেকে আবার ভর্তি হয় না পেইডে, জানেন আমরা তো ফ্রিতেই পাবো, আমি জানি। বাট এখন না আমরা তো বলে ফেলছি পেইডে কি কি ফিচার আছে, তাই না? আমরা টপিক ওয়াইজ প্রশ্ন দিচ্ছি, ওয়ান শট প্রশ্ন দিচ্ছি, এক্সামের ব্যবস্থা রাখতেছি, ক্লাস নোটের ব্যবস্থা রাখতেছি, তাই না? অবশ্যই কিছু পাক তো পাবা, নাহলে তো ফ্রি আর পেইড তো সেম হয়ে যাবে। বললাম নাহলে তো আমাদের রিটার্ন স্টুডেন্ট আসতো না। হ্যাঁ সেটাই, তাই না? রাউন্ড 1 এর পর রাউন্ড 2 সেল হতো না, রাউন্ড 3 সেল হতো না। হ্যাঁ, সো আমাদের স্টুডেন্ট কিন্তু আমাদের ভালোবেসে হচ্ছে কোর্সগুলো নিচ্ছে, এবং আমরা আমাদের স্টুডেন্টকে ভালোবেসে এই জন্য কিন্তু আমরা বিজনেস মাইন্ডসেটে যাই নাই, এই জন্য কিন্তু আমরা বর্তমানে একাধিক কোর্স রান করতেছি না, বুঝছো? সো যাই হোক, এই হচ্ছে আমাদের পেইডের কি বলি পডকাস্টের প্রশ্নগুলা। অনেক লং হয়ে গেছে ভিডিওটা, আমরা চিন্তা করতেছিলাম 20-30 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। কথা হয়েছে হ্যাঁ, 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো হয়ে গেছে। হ্যাঁ, সো আসলে কথা বলতে গেলে, আসলে আলোচনা করতে গেলে অনেক কিছু চলে আসছে। ইনশাআল্লাহ আমরা আমাদের এই কথাগুলো থেকে তোমরা হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স এর একটা ভালো আইডিয়া পাবা। ওকে, সো ইনশাআল্লাহ আবার সামনে তোমাদের সাথে আরেকটা পডকাস্টে দেখা হবে। সো তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আমি সাজ্জাদ আর আমি ইসরাফিল সদর রফিক।